lightning arrestor system. This is part of overvoltage protection. Overvoltage প্রোটেকশনের বিভিন্ন ওভারভোল্টেজের বিভিন্ন কারণ আমরা জানি, ইন্টারনাল এক্সটার্নাল। তার মধ্যে একটা ছিল এক্সটার্নাল, and external cause is due to lightning phenomenon. Lightning phenomenon হলে ভোল্টেজ সার্জ তৈরি হয় এবং এটা ওভারভোল্টেজ ঘটায়। এখন এটা থেকে আমাদের দ্যাট ইজ রিমেডিয়াল প্রসেস গুলির মধ্যে আমাদের পাঁচটা বিষয় ছিল। তার মধ্যে আমাদের ওই রড টাইপ, হর্ন টাইপ, ওই যে ওগুলি ছিল। তারপরে মাল্টিপল, এরপর এক্সপানশন টাইপ, এন্ড একটা বাকি রাখছিলাম আমরা, সেটা হচ্ছে ভালভ টাইপ অ্যারেস্টর। ভালভ টাইপ অ্যারেস্টরে এখানে এইটাই সবচেয়ে বেশি ইউজ হয়, এক্সটেন্সিভলি ইউজড অন সিস্টেম অপারেটিং এন্ড হাই ভোল্টেজেস। এখন কথা হচ্ছে যে তাহলে আগের টাইপগুলি পড়লাম কেন? প্রথম দুটো টাইপ কিন্তু তখনই বলা হয়েছে যে এগুলি ব্যাকআপ হিসেবে থাকে। ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার দেখলেই তোমরা ওটা দেখতে পাবে যে ওখানে রড টাইপ, হর্ন টাইপ কিন্তু আছে। আইদার রড টাইপ আর হর্ন টাইপ আছে, ওই বুশিংটার দুই দিকে দেওয়া থাকে। কিন্তু এর ফোর্থ নাম্বারে যেটা ছিল, ওইটা সমস্যা হচ্ছে যে ভেতরে যে ফাইবার থাকে সেটা বারবার ফ্লাশ হওয়ার কারণে এটা পরিমাণে কমে যায়, মানে ওখান থেকে গ্যাস ফর্ম হয়, তো তারপরে ন্যাচারালি কাজ করবে না। আর এই ভালভ টাইপটার সুবিধা হচ্ছে যে এটা মোটামুটি ভালো কাজ করে, কস্টও সেই তুলনায় অনেক বেশি। এখন এটার মধ্যে কি কি অংশ আছে আমরা নেক্সট স্লাইডে একটা ফিগার দেখাবো। তো কনসিস্ট অফ টু অ্যাসেম্বলিজ, দ্যাট ইজ সিরিজ স্পার্ক গ্যাপস এন্ড হচ্ছে নন লিনিয়ার রেজিস্টর। এটা কিন্তু বেসিক অফ দ্য অ্যারেস্টর। বেসিক অফ দ্য অ্যারেস্টর কি ছিল, যে একটা গ্যাপ থাকে আর সাথে একটা নন লিনিয়ার রেজিস্টর থাকে। গ্যাপটা হচ্ছে নর্মালি ওপেন থাকে, হাই ভোল্টেজ হলে ওখানে স্পার্ক হয়ে ওটা শর্ট সার্কিট হয়। আর নন লিনিয়ার রেজিস্ট্যান্স মিনস হচ্ছে যে যত বেশি ভোল্টেজ আসবে ততই কিন্তু এর রেজিস্টিভিটি কমে যাবে, এবং এটা কমবে হচ্ছে ওই দিন কার্ভে দেখিয়েছিলাম যে ওই ইয়েতে লিনিয়ারলি এটা হবে না। লিনিয়ারলি হলে হচ্ছে ওহমস ল ফলো করে, এবং সেটা হচ্ছে ওহমস ল হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই আর, যেখানে আর ইজ কনস্ট্যান্ট। প্রপোর্শনাল তো ভি প্রপোর্শনাল টু আই, তো ভি ইকুয়াল টু আই আর, এখান থেকে আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট পাই, তো ওই ফর্মুলা আর কাজ করবে না। এখানে যে নন লিনিয়ার রেজিস্টার হিসেবে যে ম্যাটেরিয়াল ইউজ করা হয়, অনেকগুলি ডিস্ক থাকে, এই ডিস্কগুলি নন লিনিয়ার রেজিস্টার হিসেবে কাজ করে। এগুলি তৈরি থাকে থাইরাইড আর মেট্রোসিল নামে ম্যাটেরিয়াল দিয়ে। আগেরটা কি ছিল, আগেরটা কিন্তু ওই যে ফাইবার টাইপের ছিল, এবং এটা গ্যাস হয়ে কিন্তু ওখান থেকে প্রোটেকশনটা দিত। এখানে সেই ঝামেলা নেই, কিন্তু এই গোটা জিনিসটা আবার থাকে হচ্ছে একটা পোর্সেইলেন, আমরা যেটাকে চীনামাটি বলি, তার একটা কন্টেইনারের মধ্যে এটা থাকে। তোমরা যদি গুগল সার্চ দাও, এই ভালভ টাইপ অ্যারেস্টর নাম দেওয়া লাগবে না, সিম্পলি লাইটনিং অ্যারেস্টর বা এল এ বলে সার্চ দিলে এইটার ছবি বেশি দেখতে পারবে। যে পোর্সেলিনের বড় বড় লম্বা, আমি ছবি দেখাবো। এই তো আমরা ছবিতে চলে যাই। এখানে দেখো, এই যে পোর্সেলিনের মানে চীনামাটির একটা, এটা তো ক্রস সেকশন আর কি, বাইরে থেকে দেখলে লম্বা মতো একটা কিছু পাওয়া যাবে। আর এটা যেহেতু একটা বাইরের দিকটা ইনসুলেটর, তো আবার এই জিনিসগুলি থাকে। তো তোমাদের যদি আগ্রহ থাকে যে কেন এটা থাকে, যে বাঁকা থাকে কেন, বাঁকা হলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। দেখো এটা হচ্ছে যে বোল্ট করা আছে, তার মানে এটা হচ্ছে গ্রাউন্ড, মানে আসলে এটা আকাশ থেকে অনেক উঁচুতে ক্রস আর্মে, কিন্তু ক্রস আর্মটা হচ্ছে টাওয়ার হয়ে গ্রাউন্ডেড থাকে। তো এটা গ্রাউন্ড, আর এটা হচ্ছে লাইন থাকবে, এই যে উপর একটা লাইন আর এই যে গ্রাউন্ড। তো এই লাইন থেকে এই গ্রাউন্ডে ভোল্টেজ আসতে এগুলি থাকলে এই যে পাথ বেড়ে যায়, এই যে পাথ বেড়ে যায়। পাথ বেড়ে গেলে এটা সহসা ফ্ল্যাশ ওভার ঘটে না। দ্যাটস দ্য রিজন, আর কিছু না। যদি এইটা না থাকে তাইলে এখান থেকে এখানে ভোল্টেজটা সোজা পাথ দেখবে, অল্প পাথে তার হচ্ছে ফ্ল্যাশ ওভার সে তাড়াতাড়ি হবে। আর এই ঘুরিয়ে দেওয়ায় পাথ বেড়ে গেছে,
এটা হচ্ছে ফ্ল্যাশের সমস্যা হবে না। এটা আরো আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে যদি এটা এইগুলি না থাকে তাহলে এই লাইন থেকে এই গ্রাউন্ড পর্যন্ত ওই পুরো পোর্শনের গাটা বৃষ্টির পানিতে এমন ভাবে ভিজে যেতে পারে যে পার্মানেন্ট মানে যতক্ষণ বৃষ্টি আসে ততক্ষণ এটা শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। এরকম দেওয়ায় সাধারণত এই জায়গাটা ভিজে না। কাজেই এতটুকু শর্ট সার্কিট হলেও এখানে একটা গ্যাপ থাকে। তারপরে এখানে এটা ছায়ের কারণে অনেকখানি ভিজে না, তারপর আর একটু হয়তো ভিজলো, এটা হয়তো ভিজলো, আবার এখানে শুকনো থাকে একটা অংশ। তো এইভাবে ডিসকন্টিনিউটি থাকে, এইভাবে কাজ করে আর কি। কারো মনে যদি এই সন্দেহ দেখা দেয় যে উল্টা পাল্টা ঝোড়ো হাওয়া হলে বাতাস এবং এমন ভাবে বলছে যে বৃষ্টির পানি এই দিক থেকে স্প্রে হয়ে এই দিকে চলে গেল, তখন কি হবে? সেই রকম ঝড় বাদলা হলে ফল্ট হয়, শর্ট সার্কিট ফল্ট হয়, মানে আর্ট ফল্ট হয়, যেটা তো আর্ট, ওরকম হলে আর্ট ফল্ট হয়। তখন লাইন চালু রাখার আর কোনো মানে হয় না, কারণ র্যান্ডমলি বৃষ্টি এসে ঝোড়ো হাওয়া এই কাজটা করতেছে। দ্যাটস হোয়াই তোমরা দেখবে যে ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎ চলে যায়। ওকে, এটা তুমি উন্নত অবনত সব দেশেই এই ঘটনা ঘটবে, কারণ হচ্ছে ওভারহেড লাইনে যদি এমন ঝড়ো হওয়া শুরু হয় যে মাল্টিপল ডিরেকশনে সে বাতাসের হলকা বলে না যে আসতেছে এবং পানি ছিটিয়ে দিচ্ছে, তো সেরকম অবস্থায় ওভারহেড লাইন চালু রাখার কোনো মেকানিজম নেই। বন্ধ করে না দিলে তো শর্ট সার্কিট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। তো লাইন অটোমেটিক ব্রেকার ট্রিট করবে, শর্ট সার্কিট অবস্থা চালুই রাখবে না, তোমার কিছু করতে হবে না, এটা বন্ধ হয়ে যাবে ওভারহেড লাইনগুলি। সো এটা একটা রিজন। আর আছেটা কি এখানে? ওকে, সো এই এটা তো কারেন্ট টার্মিনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি দিস লাইন। তারপরে হচ্ছে এখানে পোর্সিলেনের হাউজিং, তারপরে স্পার্ক গ্যাপ, এই যে স্পার্ক গ্যাপ গুলি দেখো এখানে, আর তারপর হচ্ছে নন লিনিয়ার রেজিস্ট্যান্স। আমরা বলছিলাম কি যে আমার হচ্ছে স্পার্ক গ্যাপ থাকে, নন লিনিয়ার রেজিস্ট্যান্স থাকে, তারা সিরিজে থাকে এবং পুরাটা একটা পোর্সিলেনের কন্টেইনারের মধ্যে থাকে, এই যে, তাই না? এই যে পোর্সিলেন কন্টেইনার এই। আর মাল্টিপল কথাটা এখানে আছে, গ্রেডিং রেজিস্টার এখানে আছে, এটা কিছু না, দেখাই দিচ্ছি দেখো। মাল্টিপল মানে যে অনেকগুলি দেখো, হুম, অনেকগুলি দেখো। আর এইখানে কিছু রেজিস্টার আছে, এই যে এগুলি হচ্ছে গ্রেডিং রেজিস্টার। তো একটু তোমাদের কষ্ট করে মনে রাখতে হবে যে নন লিনিয়ার রেজিস্টারটা আর গ্রেডিং রেজিস্টারটা এক না। নন লিনিয়ার রেজিস্টারটা কিন্তু ওহমস ল ফলো করে না, এবং ওই যে ওটা কি করে ওখানে বলা হয়েছে যে সেটা হলো হাই ভোল্টেজে লো রেজিস্ট্যান্স ইয়ে করে, আর এই রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট, এই গ্রেডিং রেজিস্ট্যান্স এটা সেটা কনস্ট্যান্ট। এগুলি আসলে এই স্পার্ক গ্যাপের মধ্যে দিয়েছে কোন কারণে? কারণটা হচ্ছে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন ইকুয়াল করার জন্য আর কি, নাথিং নাথিং এলস। ওকে, এবার আসি আমরা যে এই কাজ করে কি হবে। ওই নন লিনিয়ার রেজিস্টার ডিস্কগুলি দিয়ে দেখো যে এটা হলো নন লিনিয়ার রেজিস্টার কি জিনিস দিয়ে তৈরি, এটা হলো ইনঅর্গানিক কম্পোনেন্ট, আগে এটার নাম নেওয়া হয়েছে তাই না, যে থাইরাইট এবং অর মেট্রোসিল এগুলি থাকে। আর হাই রেজিস্ট্যান্স টু কারেন্ট ফ্লো দেন নর্মাল, এটা হচ্ছে গিয়ে আমার গিয়ার রেজিস্ট্যান্সের যেটাকে আমরা বলি নন লিনিয়ার রেজিস্ট্যান্সের ক্যারেক্টারিস্টিক্স। এইখানে এবার আছে যে ওভার ভোল্টেজ প্রোটেকশন ব্রেকডাউন অফ সিরিজ স্পার্ক গ্যাপ that take places and the surge current is conducted to earth via the non-linear resistance। তো ওই যে স্পার্ক গ্যাপ হয়ে গেলেই নন লিনিয়ার রেজিস্ট্যান্স দিয়ে ওটা হয়। আর আমরা আরেকটা রেজিস্ট্যান্সের কথা বলেছি গ্রেডিং, ওটা কিন্তু ভোল্টেজ হুম ডিস্ট্রিবিউশনটা ইকুয়াল করার জন্য করে। কোথায়? ওই উপরে গ্যাপের ওখানে, ওটা কিন্তু নন লিনিয়ারিটির সাথে কোনো সম্পর্ক নেই। এটার ব্যবহারটা আমরা একটু দেখি। এটা ভোল্টেজ রেঞ্জের উপর ডিপেন্ড করে এর ব্যবহারটাকে। তো আমার হচ্ছে গিয়ে একটাকে স্টেশন টাইপ এলএ বলে, আর একটাকে বলে লাইন টাইপ এলএ। আসলে দুটো একই রকম, অনলি পার্থক্য হচ্ছে যে যেসব সাব স্টেশন 220 কেভি আর হায়ার ওই রেঞ্জে এটা ব্যবহৃত হয়, সেটার নাম হলো স্টেশন টাইপ। আর যেগুলি 66 কেভি এই রেঞ্জে ইউজ হয় ওটার নাম হচ্ছে লাইন টাইপ। আর কোনো ফারাক এখানে নাই। বলছিলাম ছবি দেখাবো, ওই যে তোমার একটু বলছিলাম যে পোর্সেলেন কন্টেনার, এগুলি হচ্ছে এই যে এই ছবিগুলি, এই যে এটা 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 এখানে পাঁচটা আমরা দেখতে পাচ্ছি, আরো আছে, ওই দিকের গুলি দেখা যাচ্ছে না। তো এই যে পাঁচটা দেখতে পাচ্ছি এগুলি সব হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। এবং কোন টাইপের? এটা বেশিরভাগই হচ্ছে
বলা হলো তো না যে এটা হচ্ছে তোমার এই যে জাস্ট মাত্র শেষ হলে দেখে যে ভার্ব টাইপ এইগুলি। ওকে, এখন এটার আমরা অ্যাডভান্টেজ এবং লিমিটেশনটা একটু জেনে নেই। এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রোভাইড ভেরি ইফেক্টিভ প্রোটেকশন স্পেশালি ফর ট্রান্সফরমার আর কেবল। আর মনে রাখতে হবে যে এটা কি করে, সার্চটাকে ট্রান্সফরমারে ঢুকতে দেয় না, কেবলেও ঢুকতে দেয় না, এই কারণে ইফেক্টিভ। বাকিগুলি কিন্তু বললাম যে ফেল টেল করতে পারে অন্য আর একটা, তখন ব্যাকআপ হিসেবে থাকে। কথা হচ্ছে যে এই ট্রান্সফরমার এবং এই যে কেবল আসতে করতে গিয়ে, কেবল মানে কিন্তু ইনসুলেটেড কন্ডাক্টর, ওভারহেড লাইনে কিন্তু যে কন্ডাক্টর থাকে তাকে কিন্তু কোনো প্রোটেকশন দেবে না। দেখি তোমরা মনোযোগ দিয়ে আমার লেকচার শুনতেছো কিনা একটু বলো তো, যে এটা যদি ওভারহেড লাইনে প্রোটেকশন না দেয় তাহলে ওভারহেড লাইনে প্রোটেকশন কে দিবে সেটা বলো তো, লাইটিনিং থেকে। এই তো বুঝতে পারছো। তো ওইটা, ওই আমার প্রত্যেকটা ডিভাইস বা ইকুইপমেন্টকে আমার প্রোটেকশন দরকার, ওখানে দিবে গার্ডওয়্যারের প্রোটেকশন দিবে। আর আমি আমার কেবল যেটা, সেই কেবলটা তো নিজের গায়ে তো ইনসুলেশন লাগানো, হাই ভোল্টেজ পালস আসলে ইনসুলেশন ফেটে যাওয়ার কথা। তো সেটা যাতে না হয়, তো সেই জন্যই মূলত আমরা কেবলের প্রোটেকশন এবং ট্রান্সফরমার প্রোটেকশন পাচ্ছি আর কি। আর জেনারেটর প্রোটেকশনে যদি বলো, ওই জেনারেটর তো বজ্রপাত হয় না, জেনারেটর খোলা জায়গায় থাকেই না, প্রশ্নই আসে না, জেনারেটর সবসময় কাবার জায়গায় থাকে। বরং ট্রান্সফরমার হচ্ছে খোলা জায়গায় থাকতে পারে, ট্রান্সফরমারও কাবার জায়গায় থাকে কিন্তু খোলা জায়গায় থাকতে পারে। আসলে আহ বেশিরভাগ ট্রান্সফরমার খোলা জায়গায় কেন, এইটার কারণ কি কেউ বলতে পারবে? পাওয়ার সিস্টেমে বেশিরভাগ ট্রান্সফরমার খোলা জায়গায় কেন? জেনারেটর যেমন আমরা একটা ঘরের মধ্যে বসিয়ে ফেলতে পারছি, তো এটা আমার যে ট্রান্সফরমারকে ঘরের মধ্যে বসাতে অসুবিধা কি? এনি রিজন, এনি রিজন, এনি রিজন? আচ্ছা, রেসপন্স নাই, আমি বলে দিই। তোমার জেনারেটর কখনো এক্সেসিভ হাই ভোল্টেজ তৈরি করে না, সর্বোচ্চ সে ওই 11ই তৈরি করে। তো 11 কেভি ভোল্টেজের জন্য যেই পরিমাণ গ্যাপ দরকার, সেটা একটা ঘরের মধ্যে ইজিলি অ্যারেঞ্জ করা যায়। কিন্তু ট্রান্সফরমার গুলি বেশিরভাগই হচ্ছে গিয়ে ভোল্টেজ আপ করার জন্য যে আমরা স্টেপগুলি নেই, যে 132 কেভি, 230 কেভি, 400 কেভি, এইগুলি যে আমরা করি ভোল্টেজ, এত ভোল্টেজ উঠাইতে গেলে তখন এই ভোল্টেজকে নিরাপদে রাখতে গেলে বেশ দূরত্ব লাগে। দূরত্ব মেনটেন করতে আমি কনভেনশনালি বলতেছি, তোমরা আগে কনভেনশনালটা বুঝে নাও। কনভেনশনালি এত বেশি জায়গা লাগে, ইনডোরে করা যায় না, খামাখা বিশাল জায়গা জুড়ে অনেক বড় বিল্ডিং বানাতে হবে, এটা আহ, পোষায় না, জিনিসটা ইয়া হয় না, সেজন্য খোলা জায়গায় করে রাখে। মানে খোলা জায়গায় স্পেস নিয়ে গ্যাপ দিয়ে দেয়া করে, এই গ্যাপগুলি রিকোয়ার্ড ফর হাই ভোল্টেজ। যেহেতু বাতাস ইনসুলেটর হিসেবে কাজ করতেছে, তো বাতাসকে গ্যাপ না দিলে তো ওই হিউজ হাই ভোল্টেজে ওটা শর্ট সার্কিট করে ফেলবে। কিন্তু তুমি যদি অ্যাডভান্স টেকনোলজি বলো তাহলে এটা ইনডোরে করা সম্ভব। আহ তোমরা এখানে SF6 ব্রেকার যে পড়েছো, ওখানে যে গ্যাস চেঞ্জ করা হয়, সালফার হেক্সোক্লোরাইড, এই ধরনের গ্যাস দিয়ে তোমার ট্রান্সফরমার ডিজাইন করা সম্ভব এবং তার প্রোটেক্টিভ ডিভাইস ব্রেকার সব সম্ভব, সবকিছু গ্যাস ইনসুলেটেড। ওটাকে বলে জিআইএস সাবস্টেশন। তো জিআইএস সাবস্টেশন হলে সবকিছু কম্প্যাক্ট করে ফেলা যায়, অল্প জায়গার মধ্যে করে ফেলা যায়, সেটা ইনডোরে হয়। বাংলাদেশে এগুলি বেশ শুরু হয়েছে এখন, বেশ শুরু হয়েছে, তবে প্রচুর হচ্ছে ওভারহেড এবং হচ্ছে আউটডোর এগুলি রয়েছে, মানে লাইনের ক্ষেত্রে ওভারহেড এবং ইয়ের ক্ষেত্রে আউটডোর, সাবস্টেশনের ক্ষেত্রে আউটডোর, এগুলি রয়েছে বিকজ অফ দিস হিউজ হাই ভোল্টেজ। জেনারেটর নিয়ে টানাটানি নেই, কিন্তু জেনারেটরের যে ভোল্টেজটা সেটার জন্য ওরকম কোনো হাই ভোল্টেজ দরকার হয় না। ওকে, তো এটা একটা। দ্বিতীয়টা হচ্ছে দে অপারেট ভেরি র্যাপিডলি, টেকিং লেস দেন 1 সেকেন্ড। নিশ্চয়ই মনে আছে আগের যেটা চতুর্থটা, ওটা কিন্তু 3 সেকেন্ড লাগতো। দ্য ইম্পালস রেশিও ইজ পার্টিকুলারলি ইউনিটি। এখানে একটা স্টার দেওয়া আছে, তার মানে তোমাকে জানতে হবে যে ইম্পালস রেশিও কাকে বলে। ইম্পালস রেশিওটা হচ্ছে তোমার আহ সর্বোচ্চ যেই ইম্পালস ভোল্টেজ আসলে ইনসুলেশন ব্রেকডাউন হয়, সেই ভোল্টেজের রেশিওর সাথে সিম্পল 50 হার্জ বা 60 হার্জ, যেটা আমাদের লাইন ফ্রিকোয়েন্সি, ওই লাইন ফ্রিকোয়েন্সিতে যত ভোল্টেজ দিলে ব্রেকডাউন হয়, এই দুটা রেশিও। এখন
সংজ্ঞাটা হয়তো তোমরা অনেকে মনে নাই, আমি যে মুখে বললাম মনে নাই। তো আমি আরেকবার বলছি যে দিস ইজ প্র্যাকটিক্যালি ইউনিটি। এই কথাটার মানে হচ্ছে যে যখন সার্জ আছে, সার্জে কিন্তু 50 হার্জ থাকে না, ফ্রিকোয়েন্সি অনেক বেশি হাই থাকে। তার মানে একটা ভোল্টেজ হচ্ছে 50 হার্জের ভোল্টেজ, আর একটা ভোল্টেজ হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, কিন্তু দুইটা ভোল্টেজের মানই সমান। তার মানে ইনসুলেশনটা স্বাভাবিক ভোল্টেজ যেরকম প্রোটেকশন দেয়, ইম্পালস ভোল্টেজও সেরকম প্রোটেকশন দেয়। কেননা ব্রেকডাউন হতে গেলে সমান সমান ভোল্টেজ লাগে। কোথা থেকে সমান সমান পেলাম? প্র্যাকটিক্যালি ইউনিটি, মানে এই রেশিও হচ্ছে 1। তার মানে ইম্পালসের ক্ষেত্রেও সে যে ভোল্টেজে ব্রেক করে, 50 হার্জের ভোল্টেজও সেই ভোল্টেজে ব্রেক করে। তার মানে দিস ইজ এ গ্রেট অ্যাডভান্টেজ, the great advantage for কি বাল্ব টাইপ অ্যারেস্টার। তোমরা যারা বুঝো নাই তাদের বলি যে ইম্পালসে অনেক কম ভোল্টেজে বাস্ট হয়ে যাওয়ার কথা, কারণ সেটা হাই ফ্রিকোয়েন্সি আছে, বুঝছো? তো এটা ইউনিটি হওয়া মানে খুব ভালো। আসলে ইউনিটি হওয়া মানে ভালো প্রোটেকশন দেয়। আচ্ছা, আর লিমিটেশন বা সমস্যা যেগুলি আছে, দে মে ফেইল টু চেক দ্য সার্চ অফ ভেরি স্টিপ ওয়েভ ফ্রন্ট। নিশ্চয়ই প্রথমে যে পালস দেখাইছিলাম তোমাদের মনে আছে যে ওটা স্টিপ মানে হচ্ছে যে খাড়া আর কি, হ্যাঁ, মানে খাড়া মানে অল্প সময়ের মধ্যে হাই হয়ে যায়, দিস ইজ কল স্টিপ। তো এরকম হলে এইটা সে ধরতে পারে না কে, এই ভালভ অ্যারেস্টার। এটার জন্য তখন অন্য ব্যবস্থা নিতে হয় প্রোটেকশনের। ওকে। আর একটা হচ্ছে যে ময়েশ্চার, যে এটাকে একটা প্রবলেম করে ফেলতে পারে, এবং আমরা এগুলি কিন্তু আউটডোরেই লাগাই। ইনডোরে কি করবো? ইনডোরে তোর বজ্রপাত আসবে না, তো আউটডোরে লাগাই। তো সেই জন্য এটা ভালো করে সিল করা দরকার হয়, যে ময়েশ্চার ভিতরে ঢুকতে না পারে। ওকে, এখন আমাদের মোটামুটি শেষ ভালভ টাইপ। তো কথা হচ্ছে এই যে এখানে একটা কথা বলা আছে যে স্টিপ ওয়েভ ফ্রন্টের জন্য কিছু একটা করতে হয়, সে কি ওটা একটু আমরা দেখে দিই। এটাকে সংক্ষেপে এই সার্জ অ্যাবজর্বার বলা যায়। এই সার্জ অ্যাবজর্বার দিয়েই স্টিপার গুলিকে ধরে ফেলা যায়। হুম। তো আমরা একটা ইয়ে শিখি যে দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজ কস্ট নট অনলি ডিপেন্ডস আপন দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য সার্জ, মানে কত হাই ভোল্টেজ ম্যাক্সিমাম ভ্যালু কত, শুধু এর উপর ডিপেন্ড করে না, বাট অলসো স্টিফনেস অফ ইটস ওয়েভ ফ্রন্ট। এর মানে হচ্ছে আমি কোর্সের শুরুর দিকে একটা ওই যে পালস দেখেছিলাম এরকম, মানে এই জিরো থেকে এই ম্যাক্সিমামে উঠলো, ম্যাক্সিমামটা কত কেভি সেইটার উপর শুধু ডিপেন্ড করে না, কত তাড়াতাড়ি ওখানে গেল এটার উপরও ডিপেন্ড করে। মানে দুটাই, খুব তাড়াতাড়ি ভোল্টেজ উঠে গেলে এবং ভোল্টেজ কত উপরে উঠছে, এই দুটার উপরে ডিপেন্ড করে। দ্য স্টিপার দ্য ওয়েভ ফ্রন্ট অফ দ্য সার্জ দ্য মোর দ্য ড্যামেজ কজ টু দ্য ইকুইপমেন্ট, মানে হচ্ছে যত তাড়াতাড়ি জিরো থেকে ওই হাই চলে যাবে তত বেশি ক্ষতি কিন্তু হবে। ইন অর্ডার টু রিডিউস দ্য স্টিফনেস অফ দ্য ওয়েভ ফ্রন্ট অফ এ সার্জ উই জেনারেলি ইউজ সার্জ অ্যাবজর্বার। একটু আগে ওই যে ওইটা যেটা ধরতে পারে না বলেছি, ওইটার জন্য তার সমাধান হচ্ছে সার্জ অ্যাবজর্বার। তো এই সার্জ অ্যাবজর্বার গুলি কিভাবে কাজ করে একটু দেখি। আহ এখানে আমরা নেক্সট পেজে একটা ছবি দেখাতে যাচ্ছি, তিনটা ছবি দেখাবো। ওই তিনটা ছবির বাম দিকের ছবিটা হচ্ছে সার্চ অ্যাবজারভার। তো আগে তাহলে এটা একটু ডিফাইন করে নেই যে এই সার্চ অ্যাবজারভার আর লাইটনিং অ্যারেস্টারের মধ্যে ফারাকটা কি। ফারাকটা সিম্পল, সেটা হলো লাইটনিং অ্যারেস্টার ওইটা যেটা লাইটনিং এনার্জি যেটা ওইটাকে জাস্ট মাটিতে পাঠিয়ে দেয়, মানে গ্রাউন্ডে পাঠিয়ে দেয়। আর অ্যাবজর্বারটা করে কি, এটাকে অ্যাবজর্ব করে ডিসিপেট করে ফেলে নিজের মধ্যে, নিজের মধ্যে ডিসিপেট করে ফেলে। তার মানে হচ্ছে এটা কিন্তু গ্রাউন্ডে পাস করে না, মনে রাখবে। গ্রাউন্ডে পাস করে না, একটা হলো গ্রাউন্ডে পাস করে, আর একটা হচ্ছে এখানে জাস্ট সে অ্যাবজর্ব করে ফেলে। তো আমরা একটু দেখি, এই যে ছবিটা দেখলাম, এইখানে এই ছবির মধ্যেই আমরা মূলত তিন ধরনের অ্যাবজর্বার দেখতে পাচ্ছি, এবং এই তিন ধরনের অ্যাবজর্বারই শেষ, আর অ্যাবজর্বার নাই। এই তিনটাই যথেষ্ট, বাট আমরা হয়তো একটু প্রিন্সিপালটা আমাদের একটু আলাপ করতে হবে। ঠিক আছে, আমরা আলাপন শুরু করি। যে সেটা হচ্ছে এই কন্ডেন্সার টাইপ সার্জ অ্যাবজর্বার, এটা হয় কি যে আমি ট্রান্সফরমারকে প্রোটেকশন করব। তো এখন ট্রান্সফরমার একটু সব সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তার মানে এটা থ্রি ফেজ হলে তিনটা লাইন থাকবে, থ্রি ফেজ ফোর ওয়্যার হলে এখানে চারটা লাইন থাকবে। আমরা কিন্তু একটা এঁকেছি। তো এই লাইনের সাথে আমরা শান্ট একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলাম। ক্যাপাসিটর লাগিয়ে দিলে এটা যেটা হবে যে যখনই স্ট্রাইক করবে, ওই স্ট্রাইকটা
এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে যে ওইটা যেহেতু হাই ফ্রিকোয়েন্সি, মানে সার্জ মানে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি, 50 হার্জ না, তাহলে 50 হার্জ অবস্থায় এখানে হচ্ছে 1/2 পাই 50 × c, 1/2 পাই fc, 1/2 পাই fc। যখন 50 হার্জ হবে তখন 1/2 পাই fc, সির মান এমন হয় যে 100 পাই সি। এই অবস্থায় এখানে যে ইম্পিডেন্স সেটা বেশ হাই থাকে, এত হাই যে এখান দিয়ে কোনো কারেন্ট পাস না করে। কিন্তু যখন চার্জ আসবে তখন কিন্তু ফ্রিকোয়েন্সির মান অনেক হয়ে যাবে, 50-এর অনেক অনেক গুণ বেশি। তখন কি হচ্ছে 1/2 পাই f মানে হচ্ছে অনেক অনেক সি, তো 1 বাই যেহেতু অনেক বড় নাম্বার তাহলে এটা শর্ট হয়ে যাবে। তো এখান দিয়ে তখন ওই কারেন্ট পাস করা শুরু করবে, যেটা নর্মালি করতো না। এখন এই সার্কিট তোমরা যারা দেখতেছো সবারই আসলে মনে হবে যে আলটিমেটলি এনার্জি গেল কোথায়, আলটিমেটলি এনার্জি তো সে গ্রাউন্ডেই গেল, তাহলে কেন বলছি যে গ্রাউন্ডে যায় না, আসলে খেয়ে ফেলে, তো তা তো হলো না। তো লাইটনিং অ্যারেস্টার হতে গেলে এই জায়গাটায় এই সি থাকলে চলবে না, এখানে কমপক্ষে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আর্ক গ্যাপ থাকতে হবে, স্পার্ক গ্যাপ যেটা, একটা স্পার্ক গ্যাপ ওখানে আর্কিং হবে, আর আরেকটা অবশ্যই নন লিনিয়ার রেজিস্টার থাকতে হবে। এই জিনিসটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। যখনই আমরা এখানে একটা স্পার্ক গ্যাপ দিব তার সাথে একটা নন লিনিয়ার রেজিস্টার দিব, তখনই শুধু সেটা লাইটিং অ্যারেস্টার হবে, আদারওয়াইজ হবে না। এখানে যেটা আছে সি, এই সি এখান দিয়ে সির মাধ্যমে গ্রাউন্ডেড হচ্ছে, তো এইভাবে সার্চটা গ্রাউন্ডেড হয়েছে কথা বলা যাবে না, সার্চটা গ্রাউন্ডেড হতে বলা যাবে না। সার্চটা মূলত মানে ওখানে মনে রাখতে হবে ওখানে কিন্তু চার্জ জমা থাকে না, ওই সিস্টেমে চার্জ জমা থাকে না, যে ক্যাপাসিটরের চার্জ জমা থাকবে, সেই জন্য আমরা বলছি যে এনার্জি আসলে গ্রাউন্ডে যাচ্ছে না, এনার্জি গ্রাউন্ডে যাচ্ছে না এখানে। এখন ক্যাপাসিটর কি এনার্জি লস করতে পারে? আসলে পারে না। ক্যাপাসিটর কিন্তু এনার্জির ধারক, এনার্জি লস করতে পারে না। এনার্জি লস হতে গেলে ওখানে কিছু না কিছুটা রেজিস্টার থাকতে হবে, এটা আর আলাদা করে লাগানো হয় না। এই এটার সাথে কিছু লিকেজ রেজিস্ট্যান্স আছে ধরে নিয়ে সেখানে আসলে এনার্জি লস হয়। আরেকটা হচ্ছে চোক টাইপ সার্জ অ্যাবজর্বার, এখানে কিন্তু সে একই ট্রান্সফরমারকে আমি ইয়ে করব, সেটা হচ্ছে প্রোটেকশন দিব, তার সাথে যেখানে শান্ট ক্যাপাসিটর ছিল যেটা আমি সিরিজ ইন্ডাক্টর দিচ্ছি আর একটা বাইপাস রেজিস্টার দিচ্ছি ওর সাথে প্যারালাল করে, এখানে ওই একই ঘটনা ঘটবে। এদিক থেকে যখন চার্জ আসবে, চার্জটা নর্মাল ফ্রিকোয়েন্সিতে এখানে, সরি, এখান থেকে যখন নর্মাল কারেন্ট আসবে তখন 50 হার্টজে এই ইন্ডাক্টর, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাক্টর, যার কারণে অনেক বড় ইন্ডাক্টর ইন্টু 50 যে ভ্যালু দিবে সেইটা নর্মাল কারেন্টকে পাস করতে তেমন একটা বাধা পাবে না। আর একটা প্যারালাল পাথ তো আছে, সে পথেও যাবে। কিন্তু যখন হিউজ চার্জ আসবে তখন আবার একই ফর্মুলা ইউজ করলে, এটা হচ্ছে টয়েস বাই এফ এল, 1/, না। তো অনেক হাই ফ্রিকোয়েন্সি আসলে এই টয়েস বাই এফটা এত বেশি হবে যে এখানে তখন কিন্তু নর্মালটা একটা হিউজ বাধা পাবে। আগে কিন্তু নর্মালের ক্ষেত্রে এটা শর্ট হয়ে গেছিল, এখন কিন্তু নর্মালের, সরি, নর্মালের ক্ষেত্রে এটা ওপেন ছিল, সার্জের ক্ষেত্রে এটা শর্ট হয়ে গেছিল। এখন হচ্ছে নর্মালের ক্ষেত্রে এটা কানেক্টেড, সার্জের ক্ষেত্রে এটা হচ্ছে বিশাল একটা বাধা হয়ে দাঁড়াবে যেহেতু সিরিজে আছে। টয়েস বাই এফ, এ ফর্মুলা মনে রাখবা, টয়েস বাই এফ, এফ ইকুয়াল টু হিউজ, মিনস হচ্ছে এখানে হিউজ বাধা পাবে। তখন তোমরা একটু বুদ্ধি করলে বুঝতে পারবে, যদি এই রেজিস্টারটা না থাকতো তাহলে সার্জের সময় ডিসকানেক্টেড হয়ে যেত। ওটা ওই রেজিস্টারটা এই জন্য রাখা হয় যে ওইটার মধ্যে দিয়ে মানে ট্রান্সফরমারটা অ্যাটলিস্ট অন থাকে। তবে তোমাদের যাদের মনে হচ্ছে যে অন হলে তাহলে কি সার্জ কি ওদিক দিয়েও যাবে না, না সার্জ ওদিক দিয়ে যাবে না, কারণ এটা হলো ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ কম্পোনেন্ট, এটা তো ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ না। এটা ফ্রিকোয়েন্সি সেন্সিটিভ কম্পোনেন্ট, সেই ফ্রিকোয়েন্সি বা সার্জের মধ্যে যে এনার্জি আছে সেটাকে এখানে স্টোর করার চেষ্টা করবে, ওর চোখ কয়েলের কাজই হচ্ছে এটা। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে ফেরান্টি চার্জ অ্যাবজর্বার, তোরা ফেরান্টি ইফেক্টের নাম পড়েছো, সেই ফেরান্টি এই জিনিসটা আসলে পেটেন্ট করেছে, আবিষ্কার বলা চলে। কিন্তু ওই লাইনে যে ফেরান্টি এফেক্ট তার সাথে এটার কোনো সম্পর্ক নেই, মানে একই ফেরান্টি বিজ্ঞানী, উনি ফেরান্টি ইফেক্টটা করেছেন কিন্তু সেটা একটা ডিফারেন্ট থিওরি, আর এখানে যে সার্জ অ্যাবজর্বটা করেছেন এটা একটা ডিফারেন্ট থিওরি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে
যে এই যে একটা লাইন চলে গেছে, এখানে একটা ইন্ডাক্টর আছে, এটা যে কিন্তু ওই ট্রান্সফরমার যদি হয় তাহলে এখানে ট্রান্সফরমার আছে, কেবল বা যাকে প্রোটেকশন করতেছে সেটা এখানে আছে। এখন এই কয়েল, যেটা কয়েলের সাথে এখানে একটা মেটালিক শিল্ড আছে, মেটাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। এখন মেটালটা একটা রিং বা একটা হলো সিলিন্ডারের মতো কাজ করে। এইখানে যখন ইন্ডাকশন হয় তখন এই মেটালের মধ্যে দিয়ে ইন্ডাকশন মোটর যেভাবে কাজ করে, যে সেটা হচ্ছে যে ওই যে স্কুইরিল কেজ, সেটা তো আসলে শর্ট করা, স্কুইরিল কেজটা নিজেই তো শর্ট। তো ওইরকম আর কি, স্কুইরিল কেজে হচ্ছে কেজ কেজ থাকে, কেজ মানে হচ্ছে জালের মতো, আর এটা হচ্ছে সলিড সিলিন্ডার। এই সলিড সিলিন্ডারে শর্ট সার্কিট হয়ে কারেন্ট পাস করে। তো শর্ট সার্কিট হয়ে কারেন্ট পাস করলে এখানকার চার্জ এনার্জিটা ওখানে শিফট হয়ে যায়। তোমাদের যারা বুঝতে পারোনি তাদের আবার বলি, আমি ট্রান্সফরমার অ্যাকশন যদি হয় তো ইনপুটে আমি যে এনার্জি দিব, সেকেন্ডারিতে তো সেই এনার্জি যাবে। এবং সেকেন্ডারিতে শর্ট সার্কিট হওয়ায় আই স্কোয়ার আর হিসাবে হিউজ লস হয়। এই লসটা কোত্থেকে আসবে? হ্যাঁ, এই লসটা কোত্থেকে আসবে? এই লসটা আসবে ওই চার্জের এনার্জি থেকে। সেজন্য চার্জ এনার্জিটা আসলে ওটার মধ্যে আসলে অ্যাবজর্ব হয়ে যাবে। তো ওইটা আরেকটা সমস্যা হতে পারে যে নর্মাল অবস্থায় ওখানে তাহলে এনার্জি লস হবে না কেন? তারপর সিম্পল কারণ, যে সেটা হচ্ছে নর্মাল অবস্থায় ফ্রিকোয়েন্সি কম। এখন ইন্ডাকশন এনার্জি তো প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তোমরা এটা বুঝোই। সেকেন্ডারিতে আমি যদি ভোল্টেজ ইকুয়েশন দেখি তাহলে আমরা লিখি না 4 পাই এফ এন, আরো কয়েকগুলি কনস্ট্যান্ট লিখি, সেভাবেই তো লিখি। ইন্ডাকশনের ফর্মুলা এটা ফ্যারাডের রুল থেকেই আসে, ল থেকে আসে। তাইলে হাই ফ্রিকোয়েন্সি পালস আসলে সেটা এই মেটালিক শিটে অনেক অনেক বেশি আসলে ভোল্টেজ ইনডিউস করবে, বিকজ অফ ভোল্টেজ ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। তখন ওইখানে শর্ট সার্কিট থাকে, অনেক বেশি এনার্জি ওখানে লস হবে। কিন্তু নর্মাল ভোল্টেজে, নর্মাল ফ্রিকোয়েন্সি ভোল্টেজে ওখানে অতটা বেশি ভোল্টেজ ইনভলভ হবে না, নমিনাল হবেই না, নামমাত্র। হুম, ডিজাইনটা এইভাবে করা হয় যে নর্মাল অবস্থায় যেন মেটাল শিট শর্ট সার্কিট হয়ে লস না করে, তবে সেটা কিন্তু তখন সিস্টেম পাওয়ার থেকে কমে যাবে। এই হচ্ছে মোটামুটি এখানকার কাহিনী। শেষই বলা চলে, তবে আরো দুটা কানেকশন আছে এই ফেরান্টির। আমি যে ফর্মুলাগুলি বলছি, ওই যে টোয়াইস বাই এফ এল, 1/2/FC, এগুলি এখানে দেওয়া আছে, ওটা কোনো বিষয় না। এবং মাঝখানের যে বাইরে যে রিংটা, ওই রিংটাকে বলা হয় ডিসিপেটর। এইখানে ডিসিপেটরটা এনার্জি নিয়ে সে আসলে গরম হয়ে যায় এবং পাওয়ার ডিসিপেট করে, সেই জন্য সার্জের এনার্জি ওখানে চলে যায়। এটা 66 কেবি লাইনে এগুলি মোটামুটি ইউজ করা হয়, এখানে সেটা দেখানো হয়েছে। বাম দিকের ডায়াগ্রামটা হচ্ছে এই যে হচ্ছে লাইন, এই লাইনের এটাই হচ্ছে সেই মূল ইন্ডাক্টর। এবং এই ইন্ডাক্টরটা তুমি একটা গোল একটা মেটালিক সিলিন্ডার চিন্তা করো, যার দুই পায়ে কাটা, মানে হলো। এদিক থেকে লাইনটা ওটার মধ্যে দিয়ে ঢুকাই নিয়ে গেছে, গ্যাপ থাকতে হবে। আর ইন্ডাক্টরের সাথে যে ক্যাপাসিটর গুলি লাগানো আছে, এটা কিন্তু ক্যাপাসিটর দিয়ে আমরা আগে প্রোটেকশন তো দেখিয়েছি, যে ক্যাপাসিটর টাইপ ওরকম। তো এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম, যেমন এই লাইনটা এই কয়েলটা এই মেটালিক শিটের পরিবর্তে এইটা। তার মানে মেটালিক শিটের ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে এরকম, যে মেটালিক শিট এই কয়েল থেকে ভোল্টেজ নিবে, ইনডিউস হবে যে এখানে, আর সেটা শর্ট সার্কিটেড বলে এই রেজিস্ট্যান্স লস হবে। আর এই ক্যাপাসিটর গুলোকে প্যারালাল করে এখানে একটা ক্যাপাসিটর দেখিয়েছি, দ্যাটস অল। তো মোটামুটি লাইটনিং অ্যারেস্টার দ্যাট প্রোটেক্টস এগেইনস্ট হাই ভোল্টেজ, ইন্টারনাল এক্সটার্নাল সবই আলোচনা হলো। আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে প্রোটেকশন অ্যান্ড কন্ট্রোল অফ এইচভিডিসি সিস্টেম। মোটামুটি আমাদের প্রোটেকশন পড়তে হবে, কন্ট্রোল অতটা লাগবে না। তো কন্ট্রোল নিয়ে হয়তো দুটো কথা বলবো। এইটা এখন আমি এই শীটটা বেশ ডিটেল করে বানিয়েছি এবং তোমাদের তো শীট আমি দিয়ে দিব। তো হাই ভোল্টেজ সম্পর্কে, এইচভিডিসি সম্পর্কে তোমরা মোটামুটি জানতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে, এটা আবার রিপিট হচ্ছে কিনা, তোমরা এটা পাওয়ার ইলেকট্রনিক্সে পড়ানো হয়, পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে কি তোমরা এইচভিডিসি বা অন্যান্য কোর্সেও পড়ানো হয়, অনেক কোর্সেই পড়ানোর আছে, সেটা তোমরা পড়েছো কিনা? যদি পড়ো তাহলে আমি এখানে স্কিপ করব, তারপর কাজের জায়গায় চলে যাব, প্রোটেকশনে চলে যাব।
না, প্রোটেকশনটা না পড়ানোরই কথা। আমি তো বুয়েটে পাওয়ার ইলেকট্রনিক্স পড়াই, তো প্রোটেকশন তো ওখানে আমরা পড়াই না। তো আজকে আমি প্রোটেকশন নিয়ে তাহলে কথা বলি, কিন্তু পাওয়ার সিস্টেমের এইচভিডিসি কি কি হয় এটা কি একটু রিভিউ করার দরকার আছে কিনা? ওকে। হুম, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে পাওয়ার হাই ভোল্টেজ ডিসি সিস্টেমের একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। যারা আগে পড়াটা মনে না করতে পারে সেটাকে একটু দেখে নিও, আমি সরাসরি এখানে চলে যাই। প্রথমে একটা জিনিস আসতেছে যে এইচভিডিসি প্রয়োজন কেন। দেখো, এই এইচভিডিসি থেকে যদি প্রফিট করতে হয় বা লাভ করতে হয়, তাহলে এটার একটা মিনিমাম একটা লেন্থ লাগে বা ডিস্টেন্স লাগে। কারণ হচ্ছে গিয়ে যে এখানে দেখো, যে বাম দিকে দেখো, এখানে একটা কনভার্টার যেটা মূলত এটা একটা রেকটিফায়ার, কারণ এসি কে ডিসি করতেছে, এর একটা খরচ আছে। আবার এখানে যেটা হচ্ছে যে সেটা আবার ডিসি কে এসি করতেছে, এরও একটা খরচ আছে। এখন আম, এই লাইনের লস হচ্ছে এসি লাইনের চেয়ে কম, কারণ এসি লাইনে ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকে। সো অনেক লিকেজ হয়, অনেক পাওয়ার বা এনার্জি এগুলি আসলে ওইখানে চলে যায়, যেটা আমরা লোডে নিতে পারি না। সো আমার লাইনের পার মিটারে আমার একটা সেভিংস হচ্ছে এইচভিডিসি তে। কিন্তু সেভিংসটা তো জিরো থেকে আসতেছে না, শুরুতেই তো আমার এই যে এই ইনভার্টার এবং এখানে এখানে রেকটিফায়ার, এখানে ইনভার্টার, এগুলির জন্য আমার হিউজ খরচ হবে। আমি খুব অল্পের মধ্যে বুঝাই দিই, যদি আমার পার লাইনে 1 টাকা লাভ হয়, আর এটা কিনতে যদি আবার 5 টাকা লাগে, এটা যদি 5 টাকা লাগে, তাহলে তো 10 টাকা আমার হচ্ছে লস হয়ে যাচ্ছে। তো 1 টাকা লাভ করে 10 টাকা লস করলে তো আমার হবে না। এখন পার লাইনে পার কিলোমিটারে 1 টাকা লস হলে, লাভ হলে, তো আমি যদি, সে আমার যদি 6 কিলোমিটার হয়, তাহলে আমার 6 টাকা লাভ হবে। তো আরো 4 টাকা লস থাকবে। তাহলে যদি আমি 10 কিলোমিটার যাই, তাহলে 10 কিলোমিটারে 10 টাকা লাভ হবে। আর এখানে 5 টাকা, এখানে 5 টাকা, অলরেডি 10 টাকা খরচ হয়ে গেছে, ওটাকে হলো ব্রেক ইভেন বলতেছে। তারপর যদি আমি 12 কিলোমিটার যাই, তাহলে আমার কিন্তু 12 টাকা লাভ হবে, আর খরচ হয়েছে কত? এখানে 5, এখানে 10 টাকা, 2 টাকা লাভ হচ্ছে। তার মানে সিম্পলি বুঝলা যে ওভারহেড ট্রান্সমিশন লাইন, এটা যদি আমরা ইউজ করি, সেটা একটা মিনিমাম ডিস্টেন্স থেকে আসলে সেটা বেশি থাকতে হয়, তার কম হলে ওখান থেকে লাভ হয় না। বিকজ ওই অবস্থায় এসি লাইন সস্তা, ডিসি লাইন দামি। এই যেখানে দেখো, এইটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট কস্ট। ইনভেস্টমেন্ট কস্ট এটা জিরো না বলে, এই যে শুরু থেকে এটার কিন্তু ডিসি লাইনের কস্ট কিন্তু স্লোপ, দেখো যে এই লাইনের স্লোপ থেকে এই লাইনের স্লোপ কম, তার মানে এটা কস্ট কম। এটা স্লোপ হাই মানে এটার কস্ট বেশি। কিন্তু এটা জিরো থেকে শুরু হতে পারে, জিরো ডিস্টেন্স মানে জিরো। এটা কিন্তু জিরো ডিস্টেন্সে খরচ আছে, বিকজ এই দুটো তো আমাকে বানাতে হয়। তো এইখান থেকে তো বাকিটা বুঝতে পারো, এটা হলো ব্রেক ইভেন, মানে এখানে এসি ডিসির কস্ট সমান, যেটা ইউজ করো কিছু আসে যায় না। এরপরে কিন্তু এসি লাইন কস্টলি, ডিসি লাইন ইয়া। তো তোমরা একটা মোটামুটি একটা ইয়ে পেয়ে গেলা। তবে এইটা অবশ্যই বলবো যে এই জিরো ডিস্টেন্সে ও ডিসি ইউজ করা হয়, ওটাকে বলে ব্যাক টু ব্যাক, যেটা দূরত্বের কোনো ব্যাপার নাই। আমি অনেক দূর পর্যন্ত এটাকে নিবো, সেখান থেকে আমার লাভ হয় তা না, আমি অন্য পারপাসে এটা ইউজ করতেছি। আমাদের দেশে যেটা আছে বেড়া মারায় ব্যাক টু ব্যাক, ওটা কিন্তু একটা ঘরের মধ্যেই দুইটা ইউজ করে, রেকটিফায়ার আর ইয়া। ওকে, এখন যদি তোমাদের এই ডিস্টেন্সটা কত সেটা জানার ইয়ে থাকে, তো এটা 500 থেকে 900 কিলোমিটার। তো বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে এত কিলোমিটার লম্বা তো ট্রান্সমিশন লাইন হয় না। তো সেই জন্য এই ডিস্টেন্স থেকে আমরা যে সুবিধাটা পাই, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের জন্য প্রযোজ্য না, এটা রাশিয়া, আমেরিকা, ইউকে, যে ইউএসএ, এসব বড় বড় দেশ, চায়না, এসব জায়গায় আসলে এটা সুবিধাজনক। ওখানে ওভার দা লং ট্রান্সমিশন লাইন এসি থেকে ডিসি অনেক বেশি পয়সা সেভ করতে পারে, কিন্তু বাংলাদেশে সেটার জন্য না। কিন্তু ফ্রিকোয়েন্সি আইসোলেশনের একটা তাগিদ থাকে, সেই দিক থেকে চিন্তা করলে ব্যাক টু ব্যাক বাংলাদেশের জন্য ইয়া। আচ্ছা, এখানে একটু খুব ভালো করে দেখো যে এই যে আমার হচ্ছে পালস, সরি, জেনারেটর, তারপর এখানে হচ্ছে ট্রান্সফরমার, মানে সে আসলে ভোল্টেজ হাই করছে। তারপর হচ্ছে আমার রেকটিফায়ার, মানে এসি ভোল্টেজকে ডিসি করতেছে, তারপর ডিসিটা আমি ট্রান্সমিট করলাম, তারপর ডিসি থেকে এসি করতেছে, এটাকে বলে ইনভার্টার, তারপর আবার ট্রান্সফরমার, এবং আবার এখানে হচ্ছে জেনারেটর। এখন কথা হচ্ছে যে এই যে আমি দুই লাইনে একটা ট্রান্সফরমার রেখে দিলাম আর এখানে একটা রেকটিফায়ার রেখে দিলাম, এর সার্কিট কোথায়? তো ওই সার্কিটটাই আসলে পাওয়ার ইলেকট্রনিক্স পড়ানো হয়। এইখানে আমি ওই ডিটেলে না যে আমি ছোটখাটো একটা সার্কিট দেখে দিলাম, এটাও একটা সার্কিট বটে। কিন্তু তোমাদের একটা বাস্তবতা বুঝতে হবে যে ওই ট্রান্সফরমার যে দুটো কল দেওয়া ছিল, বাস্তবে ওরকম থাকে না। এই জন্য আমি একটা এক্সট্রা সার্কিট ঢুকেছি, দেখেন এখানে দুইটা কল। এই দুইটা কল মানে হচ্ছে প্রাইমারিতে একটা থ্রি ফেজ, সেকেন্ডারিতে একটা থ্রি ফেজ।
এবং দুটো মিলে একটা 3 ফেজ ট্রান্সফরমার। কিন্তু যখন আমরা এরকম তিনটা গোল দিই, এটা মানে হচ্ছে যে এইখানে একটা 3 ফেজ কয়েল এবং সেকেন্ডারিতে দুটা 3 ফেজ কয়েল, এটাকে বলা হয় 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এখানে 3টা ফেজ, এখানে 3টা ফেজ, এখানে 3টা ফেজ, টোটাল 9টা ফেজ। এবং আরো যদি সূক্ষ্মভাবে খেয়াল করো, প্রাইমারিটা হচ্ছে স্টার, সেকেন্ডারিতে একটা স্টার একটা ডেল্টা। দ্যাট ইজ এ রিকোয়ারমেন্ট দ্যাট আউটপুটের দুইটা অবশ্যই অপোজিট টাইপের হবে, মানে এটা ডেল্টা এটা ডেল্টা এভাবে হতে পারবে না, এটা স্টার এটা স্টার হতেই পারবে না। সেকেন্ডারির একটা স্টার এবং ডেল্টা অবশ্যই হতে হবে, আর প্রাইমারিটা ডেল্টা স্টার যাই হোক কোনো সমস্যা নেই। কারণ যদি স্টার হয় তাহলে স্টার স্টার, এটা কিন্তু অপোজিট। আবার যদি এখানে ডেল্টা হয় তাহলে এটা এটা সেম, কিন্তু এই দুটো অপোজিট, এতেই চলবে। এখন তোমাদের যদি আগ্রহ থাকে যে এই দুটা এরকম ভিন্নতা কেন করে, আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ক্লাসে কোনো প্রয়োজনে হয়তো আমি বলেছি, সম্ভবত লাস্ট ফিজিক্যাল ক্লাসে আমি বলে আসছি যে ভোল্টেজ ওয়েভ তৈরি হওয়ার জন্য মেশিনটা রোটেটিং নাকি মেশিনটা সুইচিং, এটার উপর ডিপেন্ড করে। রোটেটিং এ কখনো কিন্তু সেকেন্ড হারমোনিক্স এবং ইভেন হারমোনিক্স তৈরি হয় না রোটেটিং মেশিনে, কিন্তু অড হারমোনিক্স গুলি তৈরি থাকে 3, তারপরে 5, 7 এইগুলি, এটা তোমাদের নিশ্চয়ই বলেছি। যখনই আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করি তখন মনে করো এইখানে যাও, এই যে এখানে যাও, এখানে যে এসি ভোল্টেজটা আছে, এই যে এখানে যে এসি ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজ কিন্তু এই রোটেশন থেকে তৈরি হয়নি। এখানে একটা ডিসি ছিল, সেই ডিসি কে সুইচ করে তুমি এখানে ভোল্টেজ তৈরি করছো। এইখানে যে হারমোনিক্স এর স্টাইল, সেটা এখানকার মতো না। এখানে যেমন ইভেন হারমোনিক্স থাকবে না, শুধু অড থাকবে। এখানে ইভেন থাকতে কোনো বাধা নেই, গট ইট? এখানে ইভেন থাকতে কোনো বাধা নেই, কারণ এ তো ঘুরে ঘুরে তৈরি হয়নি, ঘুরে তৈরি হয়নি, সুইচিং এর মাধ্যমে তৈরি হয়েছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাইলে ওইখানে ইনভার্টারের আউটপুট যে এসি, সেখানে হারমোনিক্স বিশাল প্রবলেম। সংক্ষেপে বলি, সেই হারমোনিক্সকে কমিয়ে রাখার একটা উপায় হচ্ছে এরকম অপোজিটের দুটো ট্রান্সফরমার ইউজ করা। এইটাকে বলা হয় 3 ওয়াইন্ডিং ট্রান্সফরমার। এটার নাম একটু মনে রাখো, ইট ইজ নট 3 ফেজ ট্রান্সফরমার, অফকোর্স 3 ফেজ, কিন্তু 3 ওয়াইন্ডিং, মানে প্রত্যেক ফেজে 3টা করে ওয়াইন্ডিং। এ তোমাকে অ্যাটলিস্ট দুটো গ্রেট অ্যাডভান্টেজ দিবে। ওয়ান অ্যাডভান্টেজ ইজ, এই যে এখানে ডেল্টা থাকায় ওটার ভিতরে তোমার হচ্ছে সার্কুলেটিং কারেন্ট ফ্লো করে ওই কিছু হারমোনিক্স ওখানে বার্ন আউট হয়ে যাবে, সেই এনার্জি আর ওইদিকে যাবে না। ওয়ান অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ ইজ, এইখানে যদি আমি একটা ট্রান্সফরমার ইউজ করতাম তাহলে আমার এই 3টা তারে 3টা ফেজ পেতাম। এই দুটো ট্রান্সফরমার ইউজ করে আমি মূলত 6টা ফেজ পেয়েছি। তাইলে একটু চিন্তা করো যে অল ফেজ গোস টু 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে একটার সাথে আরেকটা ডিসপ্লেসমেন্ট হতো 120 করে। এখন 6 দিয়ে ভাগ করতেছি, 6 দিয়ে ভাগ করলে এটা একটার সাথে আরেকটা গ্যাপ চলে আসতেছে 120-এর অর্ধেক, তার মানে হচ্ছে মাত্র 6 ডিগ্রি। এখন যত বেশি ফেজ নেওয়া যাবে এবং সেইটা থেকে রেকটিফাই করা যাবে, যত বেশি ফেজ, মানে 3 ফেজকে রেকটিফাই করলে আমি যে ডিসি পাওয়ার সাপ্লাই পাবো তার মধ্যে যে রিপল থাকবে, 6টা ফেজ থেকে নিয়ে করলে সেই রিপল অর্ধেকে নেমে আসবে। কারণ হচ্ছে যে এই ভোল্টেজের মধ্যে পিকের মধ্যে বড় বড় ঢেউ, আর 6টার মধ্যে পিক টু পিক হচ্ছে ছোট ছোট ঢেউ, তার মানে রিপল কমে গেছে। এর চেয়ে বেশি এখন আর বলা যাবে না। তো দুটো জিনিস শিখলা, সেটা হচ্ছে যে এইটা দিয়ে এখান থেকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, আর টোটাল 6টা ফেজ, সেই কারণে আরেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। ট্রান্সফরমার কিন্তু একটাই, একটা কেসিং এর মধ্যেই আছে। এখন দেখো, তুমি যদি পাওয়ার ইলেকট্রনিক্স পড়ে থাকো, নাও যদি থাকো, তুমি যদি নর্মাল ইলেকট্রনিক্স এর রেকটিফায়ারও দেখো, তা তোমরা জানো যে 3 ফেজ রেকটিফায়ারে এই 3টা ফেজ নিয়ে মূলত আমি 6টা আমি থাইরিস্টর ইউজ করি। নিশ্চয়ই তোমাদের এটা মনে আছে যে 3টা ফেজের 6টা থাইরিস্টর ইউজ করি। এখন এখানে 6টা ফেজের জন্য আমি কিন্তু 12টা থাইরিস্টর ইউজ করতেছি, এবং প্রত্যেকটা থাইরিস্টরে এই গেটে পালস দিতে হবে। দ্যাট ইজ অ্যানাদার ইমপ্রুভমেন্ট, যে এই সিস্টেমকে এখন বলা হয় 12 পালস রেকটিফায়ার। এইটা যদি একটা হতো তাহলে ওটা তো 6 পালস, 6 পালস থেকে 12 পালস। ভালো, এখানে আসলে পালস বাড়িয়েছে, ওটা আসলে ফেজ বাড়ানোর মতোই, এক ফেজে দুটো করে পালস থাকে। তো 6 ফেজে তোমার 12টা পালস আছে, তো এটার একটা নাম হচ্ছে 12 পালস রেকটিফায়ার। ওকে, এবার এখানে আসি যে আমি দেখো মাঝখানে স্লাইডটা দেখালাম এটা বোঝানোর জন্য। এখন এটা দেখেও তুমি এটা এরকম ভাববে না, তুমি ভেবে নেবে এখানে কিন্তু ওরকম জিনিস আছে, ওই যে আগে যেমন দেখাইলাম।
ওকে, এলাবোরেট করে দিলাম আর কি। তো এখন এটা আবার কত টাইপের হয় একটা দেখো, যে এখানে একটা ট্রান্সফরমার, তারপরে একটা ডিসি, তারপর সেই ডিসিটা একটা লাইন ধরে যাচ্ছে, আর একটা হলো এসি, আর এখানেও গ্রাউন্ড আছে, এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড ওয়্যারটা টানা হয়নি। শুধুমাত্র এখানে ভোল্টেজ যদি আমি বলি যে গ্রাউন্ডের রেসপেক্টে পজিটিভ, গ্রাউন্ডের রেসপেক্টে পজিটিভ, এটা যদি আমি শুধু চিন্তা করি, তাইলে এই জিনিসটাকে বলা হয় মনোপোল লিঙ্ক। মানে হচ্ছে একটা পোলারিটি পজিটিভ, আর একটা হচ্ছে গ্রাউন্ড নট নেগেটিভ। পরিচয় পেয়ে গেলা, এইটার নাম হচ্ছে বাইপোলার। এখানে কি হয় দেখো, এখানে হচ্ছে এই যে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের তুলনায় একটা থাকে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ, একটা পজিটিভ থাকে আর একটা নেগেটিভ, মানে হচ্ছে ডাবল পাওয়ার এটা দিয়ে ট্রান্সমিট করা হয়। আর এখানে যেটা দেখতেছো সেটাকে হোমোপোলার লিঙ্ক বলে। এটার সাথে এটার ফারাকটা কোথায় সূক্ষ্মভাবে দেখো, এই যে এখানে দুটো রেকটিফায়ারই ঊর্ধ্বমুখী থাকে, দুটো ইনভার্টারই নিম্নমুখী থাকে, আর এখানে কিন্তু পাল্টাই যাচ্ছে। দেখো এটা মুখোমুখি হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে দেখো, এখানে মুখোমুখি, এখানে ব্যাক টু ব্যাক। এটা হচ্ছে জাস্ট ওখানে পার্থক্য। এই ছাড়া ব্যাক টু ব্যাক একটু আগে যে বলেছি সেটা এখানে দেখো, দেয়ার ইজ নো ট্রান্সমিশন লাইন। যে এইটার লিঙ্কটা মানে সীমাবদ্ধ, একটা বদ্ধ ঘরের মধ্যে আছে। তোমরা একটু খেয়াল করো, না এখানে ঠিক মতো আঁকে নেই, অন্য জায়গা থেকে নেওয়া। তো এখান দিয়ে ডটেড লাইন দিতে হবে, সব ডটেড লাইন দিতে। ডটেড মানে হচ্ছে কত লেন্থ আমি জানি না, এখান থেকে শুরু করে এখানে ডটেড লাইন দিতে। তোমরা আঁকার সময় এটা ঠিক করে এই জায়গায় ডটেড লাইন দিবা। এখানে ডটেড লাইন মানে হচ্ছে মেজারমেন্ট করে বলতে হবে কত কিলো, কিলোমিটার, অনেক কিলোমিটার লম্বা হয়। এখানেও তাই, এখানেও তাই। এখানেও ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই, বিকজ এটা তো একই জায়গায়। ডটেড মানে তো আননোন, আমার তো এটা নোন, এটা হলো একই ঘরের মধ্যে আছে। একটা ঘর যদি 20 ফুট 30 ফুট হয়, তাহলে 20 ফুট 30 ফুট, এটা তো বেশি বড় হবে না। ওকে, তাহলে মোটামুটি এইচভিডিসি বোঝা গেছে। এখন আমরা যেহেতু প্রোটেকশনে যাব, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে একটু দেখে নিই। এখানে নাম দেওয়া আছে। আমার মনে হয় আমাদের সময় তো কম, আমার আলোচনার মধ্যে আসবে। একটু এখানে দেখো যে এখানে কনভার্টার স্টেশন থাকে, মানে হচ্ছে কনভার্টার স্টেশন মানে ওই যে যেখানে রেকটিফায়ার এবং ইনভার্টার আছে ওটাকে। তারপরে কনভার্টার ইউনিট আছে, মানে রেকটিফায়ার এবং ইনভার্টার ইউনিট। তারপর হচ্ছে কনভার্টার বাল্ব আছে। ভাল্ব শব্দটা দিয়ে ভয় পেয়ে যাও না, ভাল্ব মানে হচ্ছে সিম্পলি গেট। যখনই বলবো ভাল্ব তোমরা বুঝে নিবা গেট। অনেক কাল ধরে এভাবে চলে আসতেছে, সেজন্য সেভাবে বলা হয়। এই যে সিম্বলের মধ্যে দেখো, এই যে লালটার ওই যে ছোট্ট একটু, ওটাই হচ্ছে বাল্ব। এখানে দেখো 12 পালস বলা আছে। এরকম চিহ্ন দিয়ে তো 12 পালস পাওয়া যাবে না, বুঝতেই পারছো। এরকম চিহ্ন দিয়ে আচ্ছা পারা যাবে, মানে এখানে যেটা বোঝাচ্ছে, এই যে দুটো এই দুটোর দেখো, এই যে ইনপুট কিন্তু একই, মানে হচ্ছে স্টার। তাহলে এই দুটোকে একটা এঁকে দাও, আর মাঝখানে উপরে টেস্টার একটা ডেল্টা, তাহলে ওটা হয়ে যাবে। ওকে, সো আর তারপর থাকে কনভার্টার, ট্রান্সফরমার, তারপর ফিল্টার, তারপর এসি ফিল্টার, ডিসি ফিল্টার, তারপর হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার। এই যে জিনিসগুলি দেখলে কম্পোনেন্ট, আমাদের প্রোটেকশনের জন্য এই সব কিছু প্রোটেকশন ভাবতে হবে। এখানে যা যা কম্পোনেন্ট দেখছো সব কম্পোনেন্টের প্রোটেকশন হতে হবে। ওকে, তো একটা তালিকা থাকলেও হারাবে না, তোমরা নিজেরা বুঝতে পারবে যে আমার এইচভিডিসি তে এত এত কম্পোনেন্ট থাকে, প্রত্যেক কম্পোনেন্টের প্রোটেকশন করতে হবে। তো আমরা পড়ি, সমস্যা নেই, আমি এটাকে ছোট করে দিয়েছি আর কি। এই থাইরিস্টর গুলি, এই যে এখানে ছবি দেখতেছে এরকম, এটার থেকেও ভালো বোঝা যাচ্ছে না, এটা বিশাল আকৃতির। এইখানে অনেকটা বুঝতে পারবে, দেখো আরো পরিষ্কার ছবি আছে, এই দেখতে পাচ্ছ। এই যে যে কেসের মতো দেখা যাচ্ছে, এগুলি আসলে কন্ডেন্সার কয়েল। ওইটা দিয়ে ওগুলিকে ঠান্ডা করে, এটার মধ্যে দিয়ে তোমার হচ্ছে লিকুইড বা গ্যাস ফ্লো করে এখান থেকে হিট সরিয়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, মানে আসলে যে সুইচিংটা হয়, সুইচিং এর কারণে ওগুলি গরম হয়ে যায়, তো এখান থেকে হিট সরিয়ে না নিলে ঠিক মতো কাজ করবে না। এই হচ্ছে মোটামুটি মাহাত্ম্যটা। এক মিনিট। হ্যালো। আচ্ছা, আহ তো আমরা এইখানে একটা ডেসক্রিপশন আছে, আমি সারাংশটা বলি। সেটা হচ্ছে যে এইচভিডিসি প্রোটেকশন আর এতদিন যে আমরা প্রোটেকশন বললাম, ফারাকটা কি? ফারাকটা হচ্ছে এই এইচভিডিসি তে
একটা অংশ যে এসি থাকে আর একটা অংশ ডিসি আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো। ওই যে ট্রান্সফরমারের আগে বাম দিকে এসি, ট্রান্সফরমারের পরে ডান দিকেও এসি, কিন্তু তারপর রেকটিফায়ারের পরে দিয়ে কিন্তু আবার ডিসি। তো এখন এসি সাইডের প্রোটেকশন আমরা যা যা পড়েছি সেগুলি সব ভ্যালিড আছে। ডিসি সাইডের প্রোটেকশন হচ্ছে যে হাই বোল্ড লাইন করে দেখা, দেখো প্রোটেকশন স্কিম আর নট সো স্ট্যান্ডার্ডাইজ, কাজেই এগুলি কিন্তু এসির প্রোটেকশন দিয়ে হবে না, এটা একটা সমস্যা। সেই কারণে ডিসির প্রোটেকশনটা আমাদের একটু জানতে হবে। আর এইখানে হচ্ছে এই স্লাইডটা হয়তো পরে আমি বাদ দিয়ে দিব তোমাদের দেওয়ার সময়, দেওয়ার সময় একটু দেখে রাখো যে ওই যে যে বড় বড় বাল্ব দেখালাম এবং তার যে পাইপ দেখালাম, পাইপের মধ্যে দিয়ে বললাম যে গ্যাস অথবা লিকুইড পাস করানো হয়, দিয়ে ওটাকে ঠান্ডা করা হয়, সেই কুলিং সার্কেলটা আসলে এটার মধ্যে আছে, বুঝছো? এখানে যে দেখো যে কুলার আছে, তারপরে এখানের মধ্যে দিয়ে তোমার দেখো ফিল্টার টিল্টার আছে, তারপরে এখানে এক্সপানশন ভেসেল, এবং এইখানে হচ্ছে তোমার থাইরিস্টার বাল্ব। আগেই বলছি বাল্ব দেখলে তুমি গেট মনে করবা। তো ওই গেট গুলি যে কোথায় আছে, ওই যে গেটে পালস আসে, আর এই এটাকে যে ধারণ করেছে তার ওখান দিয়ে হচ্ছে কন্ডেন্সার গুলি আছে, ওই কন্ডেন্সার গুলি এই যে এই দিক দিয়ে গরম হয়ে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই দিক দিয়ে আবার ব্যাক করে, এই সিস্টেমে কাজ করে। এটা অত জরুরি কিছু না, ট্রান্স রেকটিফায়ার সাইকেলের রিফ্রিজারেশন সাইকেলের মতো, তো ওইটা তোমাদের অতটা জরুরি না। এবার এখানে চলে যাই, প্রোটেকশন, এসি প্রোটেকশন ফর এইচভিডিসি সিস্টেম। তো হতাশ হওয়ার কিছুই নাই, আজকের ক্লাসেই হয়ে যাবে। এখানে একটু তাকাও আর দেখো যে এসি কোত্থেকে আসলো। ওই যে এইচভিডিসি সিস্টেমের ট্রান্সফরমারের ডানে বামে, বিশেষ করে বাম দিক থেকে এসি পাওয়ার আসতেছে, ট্রান্সফরমারের ডানে যাচ্ছে, তারপর রেকটিফায়ার থেকে ডিসি হয়ে যাচ্ছে, তাহলে এইগুলির প্রোটেকশন লাগবে। তো এই প্রোটেকশন নিশ্চয়ই আমরা সারা টার্ম যেটা পড়েছি এখন আবার এটা রিপিট করবো না, জাস্ট নাম নিয়ে নিচ্ছি যে ট্রান্সফরমার ডিফারেন্সিয়াল প্রোটেকশন। তো তোমাদের তো ট্রান্সফরমার প্রোটেকশন পড়ানো হয়েছে, ট্রান্সফরমার প্রোটেকশন পড়ানো হয়েছে, সেটা যেভাবে প্রোটেক্ট করে এখানকার ট্রান্সফরমারকেও ওইভাবেই আমার এটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন দিতে হবে। তারপরে হচ্ছে এসি ওভার কারেন্ট প্রোটেকশন। তো তোমরা দেখলা তো যে ওভার কারেন্ট প্রোটেকশন, ডিসি প্রোটেকশন, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এগুলি আমরা এসিতে সব পড়েছি, ওই জিনিসগুলি এখানে কাজ করবে। এসি ফিল্টার ওভারলোড প্রোটেকশন, এখন তোমরা হয়তো এসি পড়ার সময় কোনো এসি ফিল্টার ওভারলোড প্রোটেকশন পড়ো নাই, তো এখানে সেজন্য আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে এসি সিস্টেমে অতটা ফিল্টার মিল্টার থাকে না, কারণ হারমোনিক্সের উৎস না থাকলে রোটেটিং মেশিনারিতেও অত হারমোনিক্স তৈরি হয় না। কিন্তু যখনই আমি এইচভিডিসি যাব, যেহেতু তোমাদের আগেই বললাম যে এখনকার এসি ভোল্টেজটা রোটেশন থেকে আসেনি, তো এখানে হিউজ পরিমাণ হারমোনিক্স থাকে। এই হারমোনিক্স গুলি দূর করার জন্য ফিল্টার ইউজ করা হয়, সেটা কম্পোনেন্টের তালিকার মধ্যে পেয়েছো, আশা করি ভুলো নাই। এই যে কম্পোনেন্টের তালিকার মধ্যে দেখো এই যে ফিল্টার, দেখো এই যে এসি ফিল্টার, ডিসি ফিল্টার, বুঝতে পারছো? তোমরা ভাবতে পারো এসি ফিল্টার ডিসি ফিল্টার মানে কি, মানে আসলে দুই দিকেই হারমোনিক আছে, ডিসির মধ্যেও হারমোনিক আছে। তুমি ভাবতে পারো একটা ফ্ল্যাট ডিসিতে কিভাবে হারমোনিক থাকে, আরে হারমোনিক আছে বলেই ওটা ফ্ল্যাট না, ওটার মধ্যে হারমোনিক কম্পোনেন্ট রয়ে গেছে। তো এটা এসি সাইডে আমাকে হচ্ছে এসি ফিল্টার লাগাতে হবে, ডিসি সাইডে ডিসি ফিল্টার লাগাতে হবে, দুই দিকের ফিল্টারের উদ্দেশ্য একই, হারমোনিক্স কমায় নিয়ে আসা। ডিসি সাইড থেকে হচ্ছে রিপল টিপল সব খেয়ে ফেলবে, আর এসি সাইড থেকে হচ্ছে ফান্ডামেন্টাল ছাড়া বাকি সব খেয়ে ফেলবে। তো এইগুলিকে প্রোটেকশন দিতে হয়। তো সেইটা আসছে 3 নাম্বার, এসি ফিল্টার ওভারলোড প্রোটেকশন। তারপরে আছে এসি ফিল্টার অ্যান্ড ক্যাপাসিটর ব্যাংক আনব্যালেন্স প্রোটেকশন। এসি ফিল্টার তো বললাই, আর ক্যাপাসিটর ব্যাংক থাকে ওখানে ভোল্টেজ কন্ট্রোলের জন্য। এটা যদি আনব্যালেন্স হয়ে যায় এখানে একটা প্রোটেকশন লাগে। এখন উপরের তিনটা তো বুঝাই দিলাম, এটা ওভার কারেন্ট, এটাও তোমরা জানো, ডিফারেন্সিয়াল জানো। এসি ফিল্টারটা ওই দেখাই দিলাম, চেহারা দেখে তুমি কোথায় এসি ফিল্টার থাকে। বাকি এই যে ক্যাপাসিটর ব্যাংক আনব্যালেন্সের জন্য এখানে ছোট্ট একটু রাইট আপ দিচ্ছি, দেখো ইচ ক্যাপাসিটর ক্যান, এই ইচ ক্যাপাসিটর ক্যান একটা জিনিস একটু পরে বুঝাই দিচ্ছি। ইন এ ক্যাপাসিটর ব্যাংক হ্যাজ এ নাম্বার অফ ক্যাপাসিটর এলিমেন্টস দ্যাট ক্যান, এই ক্যান আর এই ক্যান কিন্তু এক না। এই ক্যান মানে তো জানো যে ক্যান বি মানে পারে, হবে ইত্যাদি। আর এই ক্যান মানে হচ্ছে কোকের ক্যান, স্প্রাইটের ক্যান, পেপসির ক্যান, সেরকম। ওকে, তো ক্যাপাসিটর ক্যান মানে ক্যানের মতো দেখতে, সিলিন্ডারের মতো দেখতে ক্যাপাসিটর। বলা হচ্ছে যে ইজ ক্যাপাসিটর ক্যান ইন দ্য ক্যাপাসিটর ব্যাংক। ক্যাপাসিটর ব্যাংক মানে অনেকগুলি ক্যাপাসিটর এক জায়গা করা আছে, প্রত্যেকটা ক্যানের মতো দেখতে সিলিন্ডারকে ক্যাপাসিটর ক্যান বলা হচ্ছে। হ্যাজ এ নাম্বার অফ ক্যাপাসিটর এলিমেন্টস দ্যাট ক্যান বি অ্যারেঞ্জ আইদার ইন সিরিজ আর প্যারালাল। তার মানে একটা ক্যানের মধ্যে অনেকগুলি ক্যাপাসিটর আছে যেটাকে সিরিজ প্যারালাল করে লাগানো যায়। ডিজি স্কিম ডিটেক্ট, ডিজি স্কিম মানে কি, মানে এই যে 4 নাম্বার স্কিমটা, এটা কি করে, a short circuit in one or more capacitor element by comparing the current in two capacitor chains.
মানে হচ্ছে যেটা একটা ঠিক আছে আর যেটা ফল্ট আছে এটার মধ্যে, যেহেতু সবগুলি ক্যাপাসিটর একই রকম, যদি কারেন্টের কোনো ডিফারেন্স চলে আসে তাহলে ও তখন জানিয়ে দেয় যে এখানে একটা ফল্ট হচ্ছে। আদারওয়াইজ তো একই রকম থাকার কথা। এই হয়ে গেল, ওটা চলে গেল। এবার আমরা যাচ্ছি, দেখো একটা ডেসক্রিপশন আমাদের লাগবে না, কারণ এসি প্রোটেকশন আমরা ওখানে পড়ে সময় পার করে আসি। এবার আসি ডিসি প্রোটেকশনে, সেখানে কি বলছে দেখো। ডিসি প্রোটেকশনে বলতেছে, এটা একটু মনোযোগ দিয়ে পড়ো। ইন এসি সিস্টেম ফল্টস আর ক্লিয়ার্ড বাই আইসোলেটিং দ্য ফেইল্ড ডিভাইস ভায়া কারেন্ট ব্রেকার। এক মিনিট, একটু একটু
ওকে, সরি, ফোন এসে এসে বিরক্ত করে। তোমার ইগনোর করা গেলে তো করি, এখন এখন ব্যাংকে যে সেখান থেকে ফোন দিচ্ছে, তো সমস্যা হচ্ছে কিছু। তো যা হোক, এইটা একটু দেখো যে ক্রিয়েটেড বাই আইসোলেটিং, বাংলায় বলি, এটার মানে হচ্ছে এসি সিস্টেমে যখন আমরা প্রোটেকশন করি, ওই প্রোটেকশনটা খুব সহজ হয় এই কারণে যে এসি কারেন্টটা, একটু আঁকি তোমাদের সুবিধার জন্য। দেখো এসি কারেন্টটা এবং ভোল্টেজটাও অবশ্যই, এই তো এসি, এই এই তার মানে এই জায়গায় সে জিরো হয়ে গেছিল নিজে নিজের থেকেই, ওর নেচার অনুযায়ী এখানে জিরো হয়ে যাচ্ছিল, এখানে জিরো হয়ে যাচ্ছিল, এখানে জিরো হয়ে যাচ্ছিল। এই যে অটোমেটিক সে জিরো হয়, এই জায়গাগুলিকে যদি আমরা বেছে নিতে পারি, তাইলে আমার এটা সহজ কাজ হয়। কিন্তু হোয়াট ইজ ডিসি? ডিসিতে তো এরকম, সে নিজের থেকে তো জিরো হচ্ছে না, তাকে তো জোর করে আমি খুললে জিরো করাবো। মানে আমি যদি এই বরাবর খুলি তাহলে তো এমনি তো জিরো ছিল, সেখানে মিনিমাম ডিস্টারবেন্স হবে আর কি। বোঝা গেছে কিনা? এই কথাটাই এই যে এখানে বলা হয়েছে যে AC currents can be interpreted as their instantaneous value is 0 amperes every half cycle। বুঝছো, যেগুলো আমি গোল গোল দাগ দিয়ে দিলাম। আর ডিসি সিস্টেমে তো ওরকম হয় না। সো ডিসি তে প্রোটেকশনে তাহলে ওখানে একটা ঝামেলা করবে। তা আমরা ডিসি প্রোটেকশনের শুরুতেই চলে আসলাম যে এখানে একটা বিশাল চ্যালেঞ্জিং জিনিস, ফ্যাটাল ড্যামেজ টু দ্য সেমিকন্ডাক্টর ডিভাইসেস। আর এই কাজটা যদি সময় মতো আমি করতে না পারি, এইখানে ওখানে তো কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস নাই ওই এসি সাইডে, এখানে তো আছে ওই যে রেকটিফায়ার এবং ইন্ডাক্টর গুলি, তাইলে সেগুলি সব নষ্ট হয়ে যাবে। এই হলো এর চ্যালেঞ্জ, দুটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে জিরোটা ন্যাচারালি না আসায় আমাকে অনেক কষ্ট করে ওখানে ওটাকে দূর করতে হবে, আর দুটো হচ্ছে যে যদি সময় মতো না পারি, ওখানে কোনো কোনো সেমিকন্ডাক্টর ডিভাইস নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। এমনিতে মনে হয় সেমিকন্ডাক্টর ডিভাইস মানে তো ইলেকট্রনিক্স মানে সস্তা, নো। পাওয়ার ইলেকট্রনিক্স জিনিসগুলো সস্তা না, ওটা অনেক কস্টলি জিনিস, বিশাল বিশাল দেখতে, ছবি তো দেখালাম শুরুতে। তো এই হচ্ছে ডিসির চ্যালেঞ্জ। এখন আসি এগুলি আমরা কি করে করি। অনেক, এখানে 10টা পদ্ধতি আছে: কনভার্টার, বাল্ব, এগুলি ডিফারেন্সিয়াল প্রোটেকশন, তারপর ডিসি ওভার কারেন্টের প্রোটেকশন, তারপরে কমিউটেশন ফেইলার প্রোটেকশন, তারপর ডিসি হারমোনিক্স প্রোটেকশন, তারপর ভোল্টেজ স্টেজ প্রোটেকশন, বাল্ব মিসফায়ার প্রোটেকশন, ডিসি গ্রাউন্ড প্রোটেকশন, ডিসি ওভার ভোল্টেজ প্রোটেকশন, ডিসি লাইন প্রোটেকশন, আর লাস্ট অফ অল ইলেকট্রোড লাইন ওপেন সার্কিট প্রোটেকশন। এখন তোমাদের মনে হতে পারে যে এই 10টা প্রোটেকশন স্কিম কি এখন আমরা পড়বো? আমি তোমাদের বলছি এগুলিতে খুব একটা টেক্সট বইও পাওয়া যায় না, এগুলি দেখবা যে পুরো ডিসি সিস্টেমটা অত বেশি ব্যবহার হয় না দুনিয়ায়, হাই স্পিড সিস্টেম অত বেশি নাই, এবং এগুলি কম্পারেটিভলি নতুন। তো যেটা হয়েছে এই কোনোটারই আমরা স্কিম এখানে পড়বো না, আমরা ছোট্ট করে একটু ডেসক্রিপশন দেখবো, এবং আমাদের যে সময় স্টিল আছে ওটার মধ্যে হয়ে যাবে, সেভাবেই এটা সাজানো আছে, জাস্ট ধৈর্য ধরে দেখো। এবার চলে আসছি আমরা প্রথমটায়। দেখো স্কিম বলতে ডায়াগ্রামটা আমি এঁকে সেইগুলি, কারণ হচ্ছে যে মূল প্রোটেকশন স্কিম গুলি তো তোমরা জানো, ঘুরে ফিরে ওটা ডিফারেন্সিয়াল হয়, নাহলে ওভার কারেন্ট হয়, না ওগুলোই তো হয়, নাহলে আর্ট ফল্ট, এগুলোই তো হয়। তো প্রথম ডেসক্রিপশন, প্রথমটা যেটা আমরা বলতেছি যে কনভার্টার বাল্ব ডিফারেন্সিয়াল প্রোটেকশন, এইখানে ফল্ট অন দ্য বাল্বস অর অন দ্য ডিসি সাইড। তোমরা কিন্তু ডায়াগ্রাম মাথায় না রাখলে এটা বুঝবে না, মানে ডিসি সাইড কোনটা এসি সাইড কোনটা। ওইখানে ডিসি সাইড বলতে রেকটিফায়ারের সামনে একটা বোঝাচ্ছে, সেইখানের ফল্ট, এটা ডিসি সাইডের ফল্ট বলে আমরা বলি। এখানে কি হচ্ছে, কম্পেয়ারিং দ্য এসি সাইড, এই এসি সাইডের ফল্টের ওই কারেন্টের সাথে ওই ডিসি সাইডের কারেন্ট কম্পেয়ার করে। এখন তোমরা ডায়াগ্রামটা প্রয়োজনে আরেকবার দেখবা কিনা। এটার মানে কিন্তু ট্রান্সফরমারের পিছনে না, ডোন্ট ফরগেট দিস, যে ট্রান্সফরমারের পিছনে এসি, ট্রান্সফরমারের সামনেও এসি, ট্রান্সফরমারের সামনে এসি কারেন্টের সাথে যোগ করা হয়, ইয়ে করা হয় রেকটিফায়ারের ভিতরের কারেন্ট। দেখো ট্রান্সফরমারের পেছনের রেশিওর সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, কারণ ট্রান্সফরমারের তো ট্রান্স রেশিও আছে। তোমাদের এটা বুঝতে হবে যে ট্রান্সফরমারের ডানে বামে ভোল্টেজের আকাশ পাতাল তফাৎ, কিন্তু ট্রান্সফরমারের পরে এবং রেকটিফায়ারের ভিতরে এগুলি কিন্তু কোনো ট্রান্স রেশিও নাই, তার মানে এগুলি কাছাকাছি হওয়া দরকার, এবং এসিটা বড় হবে, ডিসিটা ছোট হবে। কারণ এখানে তেমন কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বাম থেকে ডানে যেতে যেতে কিছু কিছু করে তো কমতে থাকে। সো the scheme only operates when the AC current exceeds the DC current significantly, indicating a ground fault or short circuit
উইথ দ্য পোল অফ দ্য ভালভ। তোমরা এখন দেখো যে সেকেন্ডারি অফ দ্য ট্রান্সফরমার যে কারেন্ট দিবে সেই কারেন্টটি আবার রেকটিফায়ার দিয়ে ওই দিকে যাবে। এখন এখানে কিছু সামান্য পরিমাণে বেশি হতে পারে, সিগনিফিক্যান্টলি বেশি হওয়ার তো কোনো কারণ নাই। সিগনিফিক্যান্টলি বেশি কি করে হবে, হইতে পারবে না। কোন 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 দুটো কারেন্ট, যে এসি কারেন্ট মানে হচ্ছে রেকটিফায়ারের বাম পাশের কারেন্ট আর রেকটিফায়ারের ডান পাশের কারেন্ট, এখানে সিগনিফিক্যান্টলি যদি ডিফারেন্স চলে আসে তাহলে বুঝতে হবে যে কোনো জায়গায় আর্থ ফল্ট হয়েছে, সেটার মধ্যে দিয়ে বাকি কারেন্ট যাচ্ছে। তখন এই স্কিমটা করে কি, কনভার্টার ওইটার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স আসলে এটাকে এটাকে সে মানে ডিফারেন্সিয়াল প্রোটেকশন দেওয়া হয়, যাতে এই দুটো কারেন্ট সবসময়, তোমরা যেমন মনে আছে ট্রান্সফরমারের প্রোটেকশন দেওয়া ছিল দুই দিকে ডিফারেন্সিয়াল, সবসময় এখানে জিরো কারেন্ট আসে। তো এইরকম এই দুটো কারেন্ট কম্পারেবল বলে দুটোকে নেগেটিভ করে এনে একটা জায়গায় নিয়ে একটা রিলের মধ্যে রাখা হয়, রিলেটা সবসময় জিরো শো করে। ওখানে যখনই কোনো একটা ফল্ট হয় ওই জিরোটা হঠাৎ করে বেশি হয়ে যায়। তো এই হচ্ছে এটা প্রোটেকশন। বা শেষ হয়ে গেল। 2 নম্বরে যায় ওভার কারেন্ট প্রোটেকশন। এখানে দেখো কোথায় হয়, প্রোটেকশন অপারেটস অন দ্য হাইয়েস্ট অফ দ্য ট্রান্সফরমার বাল্ব সাইড কারেন্ট টু দ্য ডিসি কারেন্ট। এখানেও কিন্তু ট্রান্সফরমার বাল্ব সাইড মানে ওই একটা ফিগার এখানে দেওয়া উচিত ছিল কিনা, আমি একটু ব্যাক করি, নাহলে তোমাদের অনেকেরই এটা একটু সমস্যা হবে। আমি চট করে চলে যাই ওখানে, এখানে আসো, যাও এই জিনিসটা দেখো, এই যে এই জায়গাটা দেখো, এটা এই ডায়াগ্রামটা সবচেয়ে এলাবোরেট। দেখো এই কারেন্ট এবং এই কারেন্ট কম্পেয়ারেবলি করা যাবে না। কম্পেয়ার করা যাবে না এই কারণে যে এটা তো ট্রান্স রেশিও আছে, কিন্তু এই কারেন্ট আর এই কারেন্ট কম্পেয়ার করা যাবে। এই কারেন্ট কিন্তু কম্পেয়ার করা যাবে, এই যে কারেন্ট, এই কারেন্ট, বুঝতে পারছো? কারণ এটা হলো এসি এই পর্যন্ত, আর এখান থেকে হচ্ছে ডিসি, কম্পেয়ার করা যাবে। ওইটাই বলতেছি আর কি, যে বারবার ওই জিনিস হয়তো আসবে, তো এটা ইয়ে হবে না। হুম এইটা সেটা হচ্ছে, তাহলে ডিসি কারেন্ট প্রোটেকশন অপারেটস অন দ্য হাইয়েস্ট অফ দ্য ট্রান্সফরমার বাল্ব সাইড। ট্রান্সফরমার বাল্ব সাইড মানে হচ্ছে রেকটিফায়ারের বামে, অর আবার ব্যাংক থেকে ফোন, ওকে। সো ওই দুটা কারেন্টকে কম্পেয়ার করা হয়। ইট হ্যাজ অ্যান ইনভার্স টাইম ক্যারেক্টারিস্টিক। দেখো এটা যেহেতু ওভার কারেন্ট, তোমরা জানো ওভার কারেন্ট মানে কিন্তু ইনভার্স টাইম থাকে, মানে যত বেশি কারেন্ট হয় তত তাড়াতাড়ি সে অল্প সময়ের মধ্যে ক্লিয়ার করে ফেলবে। তারপরেরটা চলে আসো, কমিউটেশন ফেলার। কমিউটেশন কাকে বলে? কমিউটেশন হচ্ছে ওই যে গেটে যে পালস দিল, পালস দেওয়ার পর ওই গেটটা খুলে যাওয়ার কথা, অর্থাৎ থাইরিস্টর কাজ করার কথা, কিন্তু এটাকে বন্ধ করার জন্য আরেকটা পালসের দরকার নাই, ইনপুট সিগন্যাল নেগেটিভ হলেই হয়ে যায়। এটা যদি হয় এটাকে বলে ন্যাচারাল কমিউটেশন। আর যদি বন্ধ করার জন্য আরেকটা পালস দরকার হয় ওটাকে বলে ফোর্স কমিউটেশন। তো কমিউটেশন ফেইলিওর মানে হচ্ছে যে এইটা কাজ করেছে কিন্তু থাইরিস্টর অফ হয়নি, তো দিস ইজ ফেইলিওর অফ কমিউটেশন। তো এটা যদি হয়, 12 পালস ব্রিজ কিন্তু একটু আগে তোমাদের বোঝানো হয়েছে,
The failures in the 12 per breeze due to abnormal commutation condition, মানে বন্ধ করার জন্য সিগন্যাল অথবা ইনপুট সিগন্যাল চেঞ্জ হয়েছে কিন্তু আমার থাইরিস্টর অফ হয়নি। এটা বোঝা যাবে কিভাবে? ইফ দ্য ডিসি কারেন্ট ইজ হায়ার দেন দ্য এসি কারেন্ট, বুঝো ইনপুট থেকে এসি কারেন্ট গেছে কিন্তু ট্রান্সফরমারের ডান দিকের কারেন্ট, বামের কারেন্ট না, ট্রান্সফরমারের ডান দিকের কারেন্ট থাইরিস্টর হয়ে ডিসি সাইডে গেছে, সেখানকার ডিসি হচ্ছে গিয়ে এসির চেয়ে বেশি। এটা তো হওয়ার কথা না, দিস ইন্ডিকেটস এ কমিউটেশন ফেইলার। তিনটা হয়ে গেল। দেখো এরপরে আসো ডিসি হারমোনিক্স প্রোটেকশন। বুঝতেই পারছো ইট ইজ সামথিং রিলেটেড টু ফিল্টার। So if the fundamental frequency component of the DC current exceeds a certain value, a commutation failure is detected. এইখানে একটু বুঝি যে ডিসিতে তো হারমোনিক্স থাকার কথা না, কিন্তু তখন বলছি কিনা যে রিপল ফিপল থাকে সবগুলিকে দূর করে দেয়। তো সেগুলি দূর করে দিয়ে ওখানে এসির ফান্ডামেন্টালের সমপরিমাণ যে কারেন্টটা ছিল সেইটাকে যদি এক্সিড করে যায় ওই কারেন্টটা, তাহলে বুঝতে হবে একটা কমিউটেশন ফেইলার হয়েছে। এটার সাথে এটা একই রকম দেখো, কারণ এখানেও কিন্তু ডিসি এসির সাথে হায়ার হওয়ার কথা ছিল। এখন ডিসি যেটা তুমি মাপছো, ফিল্টার যেহেতু ইউজ করছো, তাহলে তোমার ওখানে হারমোনিক্স থাকার কথা না, কিন্তু ফান্ডামেন্টালে যে হারমোনিক্স না থাকলে ফান্ডামেন্টাল থাকে, সেই ফান্ডামেন্টালের কম্পোনেন্ট থেকে তোমার হচ্ছে ওটা এক্সিড করে গেছে, সেই জন্য সেটাকে অফ করে দিল। মানে স্কিমটা, প্রোটেকশন স্কিমটা, আমরা কিন্তু কোনো প্রোটেকশন স্কিমের ডিজাইন বা যেটাকে বলে যে সার্কিট আমরা আঁকতেছি না, আমরা ওই স্কিমটার নাম এবং এই স্কিমটা কখন কাজ করে এইটা শুধু জানতে চাচ্ছি আর কি। ভোল্টেজ স্টেপ প্রোটেকশন অর্ধেক তো হয়ে গেল। এই ভোল্টেজ স্টেপ প্রোটেকশন হচ্ছে ডাইরেক্টলি এক্সেস কস্ট বাই দ্য এসি সাইড ভোল্টেজ, এটাকে আসলে সে প্রোটেকশন ঠেকায়, মেজার অ্যান্ড কম্পেনসেটেড ফর দ্য ট্যাপ চেঞ্জিং পজিশন অফ দ্য ট্রান্সফরমার। মানে যদি এই স্ট্রেসটা বেশি এসে যায়, ট্যাপ চেঞ্জিং ট্রান্সফরমারের ট্যাপটা নিচে নেমে যায়, মানে ভোল্টেজ কমিয়ে দেয়, যাতে এই তাপটা সহ্যের মধ্যে থাকে। 6 নম্বরে আসো ভালভ মিসফায়ার প্রোটেকশন। ভালভ মিসফায়ার প্রোটেকশন কাকে বলে? এটা হচ্ছে ফায়ারিং পালসেস টু দা থাইরিস্টর ভালভ। থাইরিস্টর তো ওখানে তো তিনটা জিনিস থাকে, একটা অ্যানোড ক্যাথোড আর একটা হচ্ছে যে পালস নেওয়ার জন্য। এই পালস এখানে গেছে কিন্তু এটা কাজ করেনি, এটা হলো মিসফায়ার। দেওয়া হয়েছে কিন্তু সে কাজ করেনি, তো এটা এই ফলটাও তো ধরার প্রয়োজন আছে। তো এইটা যদি কম্পেয়ার্ড উইথ অ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য ফায়ারিং অফ দ্য বাল্ব, সেটার সাথে কম্পেয়ার করে দেখা যায় যে এটা আসলে কি সিগন্যাল পেয়ে সে কি ফায়ার হয়েছে, অর ব্র্যাকেটে দেখো ডিড নট ফায়ার অ্যাট অল, ফায়ারই হয়নি। একটা হলো ফায়ার হয়েছে অন হয়নি, আর একটা হলো ফায়ারই হয়নি। এই ধরনের জিনিস হলে তখন সেটাকে মিস ফায়ার বলে। এবং এটারও একটা তখন কি করে যে ওখানে আর পাস নেয় না, মানে এটাকে খুলে রাখে যাতে ওটা নষ্ট না হয়। আরেকটা হলো ডিসি গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন। ডিসি সাইড যদি গ্রাউন্ড হয়ে যায়, ডিটেক্ট গ্রাউন্ড ফল্ট অন দ্য ডিসি সাইড কিভাবে? বাই মেজারিং দ্য ডিসি কারেন্ট ইন বোথ দ্য লো ভোল্টেজ এন্ড হাই ভোল্টেজ সাইড অফ দ্য কনভার্টার। কনভার্টার মানে আমরা তো রেকটিফায়ারও বুঝাই, ইনভার্টারও বুঝাই। তো এর লো সাইড হাই সাইডে তোমার হচ্ছে দুই দিকে ডিসি কারেন্ট সমান যদি হয়, তাইলে একটা জিনিস বোঝায়। আর যদি সমান হলে ঠিক আছে আর কি, আর যদি অনেক বেশি আসে এক সাইডে বুঝতে হবে ওইদিকে গ্রাউন্ড ফল্ট হচ্ছে। কারণ কেসিএল সিম্পলি এটা ইকুয়াল টু ওইটা, ওইটা এটা ইকুয়াল টু ওইটা না, অন্য আর একটা, তার মানে একটা গ্রাউন্ডে যাচ্ছে, নাইলে তোমার এই কারেন্টের ইকুয়েশন ফরমিল হওয়ার কথা না। তারপরে হচ্ছে ডিসি ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা কিভাবে করে? মেজার্স বোথ দ্য ভোল্টেজ এন্ড কারেন্ট থ্রু দ্য লাইন, এ ফল্ট ইজ ডিটেক্টেড বাই কম্বিনেশন অফ বোথ অ্যান্ড ওভার ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ কন্ডিশন, লো কারেন্ট কন্ডিশন। তো ভোল্টেজ ওভার হলে আর কারেন্ট লো হলে বোঝা গেছে এখানে একটা তোমার হচ্ছে ডিসি ওভার ভোল্টেজ ফল্ট হয়েছে, ওইভাবে ডিটেক্ট হবে আর কি। আর 9 নম্বর হচ্ছে ডিসি লাইন প্রোটেকশন। দিস স্কিম ডিটেক্টস গ্রাউন্ড ফল্ট ইন দ্য ডিসি সাইড। ডিসি লাইনে গ্রাউন্ড ফল্ট হলে সে এটা ডিটেক্ট করে কিভাবে? বাই মেজারিং ভোল্টেজ অন ইট, ইট ওপেন্স ইন টু ডিফারেন্ট ওয়েজ। দুটো পদ্ধতিতে এই লাইনটা খুলে যায়। লাইনটা আমরা প্রোটেক্ট করবো তো দুই পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি, ইফ দ্য ভোল্টেজ অন দ্য লাইন ড্রপস বিলো মিনিমাম ভ্যালু, একটা সেট ভ্যালু থাকে তার থেকে নিচে চলে আসলে এ ফল্ট ইজ ডিক্লার। আর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে ইফ দ্য ভোল্টেজ ড্রপ বিলো এ সার্টেন ভ্যালু and with a derivative exceeding a certain value, a fault is also declared. দুটোর মধ্যে ফারাক কি? দুটোই কিন্তু হাই ভোল্টেজ, মানে দুটোই কিন্তু ভ্যালু এক্সিড করছে। তোমাদের অনেকের মনে হচ্ছে তাহলে ফারাকটা কি? ফারাকটা বলি, একটা হলো সিম্পলি ভ্যালু বেড়ে গেলে, আর আরেকটা হচ্ছে যে এটা ডেরিভেটিভ, মানে হচ্ছে এটা টাইম রেটিং, মানে এটা কত কম সময়ে বেড়েছে। যদি খুব অল্প সময়ে এটা বেড়ে যায় তাহলে কিন্তু এই ডেরিভেটিভটা বেশি হয়, আর ওটা হচ্ছে শুধু ভ্যালু বেশি হয়। তো এই দুই পদ্ধতিতে এটা কাজ করে।
এটা বেশি সেন্সিটিভ। এই যে ডেরিভেটিভ নেয় এটাকে বলে বেশি সেন্সিটিভ, মানে হচ্ছে যে মিস করে না, এই কাজ করবেই করবে। দ্য টু লেভেল অ্যালগরিদম প্রোভাইডস ইমপ্রুভ রিলায়েবিলিটি। দেখো এর পরেরটা যে ভালো কাজ করবে বলছে ওটাকে বলছে টু লেভেল, আর অন্যটা হচ্ছে সিঙ্গেল লেভেল, ওই যে যেটা শুধুমাত্র ভ্যালু দিয়ে করে। দিস প্রোটেকশন ইজ অনলি অ্যাক্টিভ এট দ্য টার্মিনাল ওপেনিং এট রেকটিফায়ার মোড। এখানে তোমাদের এই যে বড় করে একটু দিয়েছি রেকটিফায়ার মোড, এটা একটু বলে নেওয়া দরকার যে কনভার্টার যেটাকে আমরা বলতেছি এটা ইনভার্টারও হয় রেকটিফায়ারও হয়। রেকটিফায়ার মোডকে, এই কথাটা একটু লিখে রাখতে পারো তোমরা, রেকটিফায়ার মোডকে সাধারণত রেফারেন্স ধরা হয় 0 থেকে 90 ডিগ্রি, আর 91 ডিগ্রি থেকে 180 মোডে অপারেট করলে কার এই অ্যাঙ্গেলটা কি, এটা হলো ফায়ারিং অ্যাঙ্গেল। ফায়ারিং অ্যাঙ্গেল 91 থেকে 180 পর্যন্ত যদি ফায়ারিং অ্যাঙ্গেল কাজ করে তাহলে তাকে সাধারণত ইনভার্টার মোড বলে। তাইলে দেখো নিচে একটু এটা যদি তুমি মেনে নাও তাহলে বুঝতে হবে যে রেকটিফায়ার মোডে সে তো ওই 0 থেকে 90 এর মাঝখানে ফায়ারিং অ্যাঙ্গেলটা আছে। পরে একটু পরে বুঝতে পারবে। দেখো when a fault is declared, the converter is forced into full inversion in order to extinguish the fault current. After a certain interval of zero current and 0 voltage, the rectifier is restarted. If the fault was temporary, power transmission will be restored. মানে সে ওইটা ইয়ে করে ফুল ইনভার্সনে চলে যায়। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে কিন্তু ফায়ারিং অ্যাঙ্গেলকে চেঞ্জ করে 90 এর উপরে নিয়ে যেতে হবে, এবং সেই জন্য তার পাওয়ার ফ্লো ডিরেকশনও চেঞ্জ করতে হয়, আর এটা করতে গেলে তাকে আসলে রিস্টার্ট করতে হয়। এই একটা মেকানিজম বুঝলাম। তবে এইটাকে কার সাথে অ্যানালগাস, মানে হচ্ছে একই রকম বলা যায়, সেটা হচ্ছে অ্যানালগাস টু দা রিক্লোজিং সিকোয়েন্স ইন দ্য এসি। তোমাদের মনে আছে কিনা এসিতে কি হয়? এসিতে হচ্ছে গিয়ে ফল্ট হওয়ার সঙ্গে সঙ্গে ট্রিপ করে না, সে দেখে যে এত সময়ের পরে ওটা গেছে নাকি আছে। যদি গেছে তাহলে তো গেছে, আর যদি থেকে থাকে তাহলে কিন্তু সে আবার নিজে থেকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করে, এটাকে রিক্লোজিং বলে। সেটার সাথে এটার অ্যানালগাস মিল আছে, অর্থাৎ ওই যে সে রিস্টার্ট নিয়ে আবার চালু করে দেয় আর কি, এটাই। আর 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 চালু না করে যদি থাকে তাহলে হচ্ছে পার্মানেন্টলি ট্রিপ করলো আর কি। এসিতে আমরা একবার বলছিলাম সবসময় পার্মানেন্টলি ট্রিপ করে না, অনেক সময় বার্ড ফল হয়, এটা সেটা হয়, সে আবার চেক করে যে এখনো কিটা আছে কিনা। তা যদি দেখে যে না আবার ফিরে আসছে অল্প সময়ের মধ্যে তাইলে একরকম, আর যদি দেখে না আর আর নাই, ফলটা নাই, তাহলে তো আর ট্রিপ করানোর দরকার নাই, ওইরকম আর কি। রিস্টার্ট নেওয়াটা ওটা ওরকম মতো, আদারওয়াইজ তোমাকে ম্যানুয়ালি স্টার্ট দিতে হতো আর কি। ওকে, লাস্ট অফ অল 10 নাম্বার, ইলেকট্রোড লাইন ওপেন সার্কিট প্রোটেকশন। দিস স্কিম প্রোটেক্টস দ্য নিউট্রাল বাস অফ দ্য অ্যাপারেটাস ফ্রম ওভার ভোল্টেজ। নিউট্রাল বাস, আমরা কিন্তু 3টা লাইন নিয়ে কথা বলতেছিলাম, এখন নিউট্রাল বাসটা এটা ওভার ভোল্টেজ লাইন থেকে বাঁচায় কিভাবে? ইট অপারেটস when the current flowing through the lightning arrestor which is used to keep over voltage down। এইটার মধ্যে কারেন্ট ওভারফ্লো হলে তোমার এই জিনিসটা কাজ করে। মোটামুটি শেষ, আর দুটো স্লাইড আছে, মোটামুটি শেষ। মানে আমাদের কি ছিল, এসি প্রোটেকশন গুলি আমরা 4টা প্রোটেকশন আলাপ করেছি, বলছি সব এসির মতো, আর ডিসিতে আমাদের 10টা প্রোটেকশন আছে, তার মানে ডিসি প্রোটেকশন অবশ্যই কঠিন। এগুলি আমরা সার্কিট আঁকিনি, তবে এগুলি কোন পদ্ধতিতে কাজ করে, কখন ট্রিপ করবে, এটা মোটামুটি আমরা বলে দিয়েছি। এখন এখানে একটু কথা আছে, কথাটা কি দেখো, টাইটেলটা পড়ো, টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে টাইটেল ছিল ডিসি প্রোটেকশন অফ এইচভিডিসি সিস্টেম, এখানে কিন্তু টাইটেলটাকে চেঞ্জ করেছি, সেটা হলো প্রোটেকশন অফ এইচভিডিসি সিস্টেম বাই কন্ট্রোল। একদম শুরুতে এই টপিকটা যখন আলাপ করি তখন বলছিলাম ওখানে হচ্ছে ডিসি প্রোটেকশন এন্ড কন্ট্রোল, একটা কথা বলছিলাম যে কন্ট্রোল এখানে রাখতেছি কেন, কন্ট্রোলের খুব বেশি কাজ নেই। কন্ট্রোলের এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে থাইরিস্টর গুলি গরম হয় সেটাকে ঠান্ডা করে কিভাবে, সেখানে একটা রেফ্রিজারেটর সাইকেলের মতো দেখাচ্ছে, ওটা একটা কন্ট্রোলের জিনিস। আর এখানে প্রোটেকশন বাই কন্ট্রোল মানে হচ্ছে যে প্রোটেকটিভ ডিভাইস না লাগিয়ে কন্ট্রোল ডিভাইস দিয়ে প্রোটেকশন করা যায়। বোঝা গেল কেন? প্রোটেকটিভ ডিভাইস মানে কি, রিলে ফিলে এইগুলি। তো সেই জন্য এটা এখানে দুটো স্লাইড রেখে দিচ্ছি একটু বোঝার জন্য যে এসির ক্ষেত্রে এটা কখনোই হয় না। ডিসির ক্ষেত্রে কিন্তু, মানে এইচভিডিসি সিস্টেমের ডিসি পার্টে তোমার হচ্ছে এইখানে থাইরিস্টর অন করার জন্য বা গেট পাস দেওয়ার জন্য যে পাসগুলি বানানো হয়, কোনো রিলে টিলে বা অন্য এক্সট্রা কোনো প্রোটেকশন ডিভাইস ইউজ না করে এই কন্ট্রোল থেকেই অ্যাটলিস্ট 2 ধরনের প্রোটেকশন পাওয়া যায়। এই দুটো স্লাইড ছোট্ট, একটা স্লাইড হচ্ছে রিটার্ডিং দা কনভার্টার। এই কথাটার মানে তো বুঝো যে কনভার্টার এটাকে স্লো করে দিয়ে, স্লো করবো কিভাবে, আমি কন্ট্রোল পাস দিয়ে, আমি কিন্তু রিলে দিয়ে এটা করতেছি না। তো এই জিনিসটা বুঝো, রিলে দিয়ে করতেছি না, কন্ট্রোল পাসকে স্লো করে কিভাবে করি দেখো। আহ
when the system detects a fault, the control pulses to the valves at the terminal operating as a rectifier. এই rectifier এর আন্ডারলাইন দেওয়া উচিত, এটা মনে রাখো। rectifier মানে সাথে সাথে তুমি বুঝবা এটা হলো 0 to 90 ডিগ্রি কি, এটা হলো ফায়ারিং অ্যাঙ্গেল মে বি রিটার্ডেড, মানে এটাকে রিটার্ড করে। রিটার্ড মানে কি, মানে পালস ধীরে আসবে না, পালস ধীরে আসবে। তো দেখো এভরি কন্ট্রোল পালস ইজ ডিলেড উইথ রেসপেক্ট টু দ্য প্রিভিয়াস ওয়ান হুইচ ইনক্রিজেস দ্য ফায়ারিং অ্যাঙ্গেল। এখন বলো যদি ধীরে ধীরে পালস আছে, ফার্স্ট পালস হলে হচ্ছে অ্যাঙ্গেল কমে গেল, ধীরে ধীরে পালস আছে অ্যাঙ্গেল বাড়তে থাকলো, অ্যাঙ্গেল বাড়তে বাড়তে যদি 90 ডিগ্রি ক্রস করে যায় তাহলে কি হবে, ইনক্রিজিং দ্য ফায়ারিং অ্যাঙ্গেল আনটিল এ ফুল ইনভার্টার অপারেশন ইজ অবটেইনড, মানে 91 ডিগ্রি থেকে 180 পর্যন্ত চলে গেলে তার কিন্তু ওই হয়ে গেল। তার মানে আমরা যে পালস রিটার্ড করতেছি এইটা দিয়ে প্রোটেকশন দিচ্ছি, মানে হচ্ছে আসলে রেকটিফায়ারের সমস্যা দেখা দিয়েছিল তাকে আমি আসলে ইনভার্টারে পরিণত করে রিভার্স করে দিচ্ছি। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। সেকেন্ডটা হচ্ছে ব্লকিং দ্য কনভার্টার, ওখানে কিন্তু রিটার্ড করেছি, এখানে ব্লক করে দিব, ওইটাকে কাজ করতে দিব না, এটা কন্ট্রোল পালস দিয়ে করবো। সো এইভাবে আমি প্রোটেকশন করবো। ব্লকিং অ্যাকশন রিমুভ দ্য কন্ট্রোল পালসেস, যখন এটা ব্লক করবো তখন পালস আর কাজ করবে না। আচ্ছা, থাইরিস্টর স্টপ কন্ডাক্টিং অন দ্য কারেন্ট রিচেস জিরো, মানে এই থাইরিস্টর গুলো কাজ করে না। ইন্টারাপশন অফ ডিসি ফল্ট কারেন্ট ক্যান কজ সিভিয়ার ড্যামেজ টু দ্য বাল্ব। এই জন্য যখন দেখতেছি আমি ফলটাকে দূর করতে পারছি না, কি দিয়ে, রিলে টিলে ওগুলি দিয়ে, মানে আইসোলেট করতে পারছি না, তখন আমি কন্ট্রোলের পালস বন্ধ করে দিব। ফর দিস রিজন এ বাইপাস ইজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড বাই ফায়ারিং টু অপোজিট বাল্বস উইদিন দ্য সেম এসি ফেজ, মানে এইখানে আমরা কন্ট্রোলের গেট বন্ধ করে দিব এবং এইভাবে একটা প্রোটেকশন পাবো। এই ছিল আজকের মতো, থ্যাংক ইউ। তোমাদের এই মডিউলটা শেষ হলো, আমি ইয়ে দিয়ে দিব এবং তোমাদের সিলেবাসে যা ছিল সমস্ত ইয়েগুলি, স্কিমগুলি বা টপিকগুলি কভার করতে পেরেছি। তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা, থাকলে বলো, আর নাহলে আমরা আজকের মতো শেষ করি এবং ইন টার্মের মতোই তো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, কটা এক্সারসাইজ প্রবলেম দিব, তোমরা করে জমা দিও, প্লাস গুগল ক্লাসরুমে, তাতেই হবে। আছে কোনো কোয়ারিজ আছে? দেবো তোমাকে তো আসলে কত কাজের চাপ, তোমাকে তো বুঝাইতে পারছি না। তোমাদের ক্লাসের মাঝখানেই আমাকে ওই একটা ইয়ের জন্য ফোন করতেছে, ওটা হলো তোমার একটা বিল অফ কোয়ান্টিটিস বানাচ্ছি, মানে যে কাজটা দিয়েছি সে কিছুক্ষণ পর পর শুধু বিষয়ে বুঝতেছে না, সেগুলি ব্যাখ্যা চাচ্ছে। জন্য এখন ডিপার্টমেন্টে যাবো, ওগুলি নিয়ে বসবো, হয়তো আজকে আর হবে না, কাল পরশুর মধ্যে দিয়ে দিব আর কি। হ্যাঁ, আর কোনো ইয়ে? ওকে, থ্যাংক ইউ।